আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। একটা নতুন ঘটনায় যাচ্ছি। আর ঘটনায় যাওয়ার আগে বিশেষভাবে অনুরোধ করছি, অনুগ্রহ করে এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে ফেলুন এবং অবশ্যই বেল আইকনটি ক্লিক করুন, যাতে আপনারা সব নোটিফিকেশন পেয়ে যান সাথে সাথে। যেভাবে লিখছেন সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমার বিশ্বাস আপনি ভালো আছেন, তাই আর জিজ্ঞেস করলাম না কেমন আছেন। আমি নিয়মিত ভূত এফএম শুনি, তাই আগ্রহবশত একটি সত্য ঘটনা লিখে পাঠালাম। আমি নাম প্রকাশে আগ্রহী নই, ঘটনা লিখে পাঠালাম, ভালো লাগলে আপনি পড়ে শোনাবেন, কারণ আমার পক্ষে স্টুডিওতে যাওয়া সম্ভব না। ঘটনাটা আমার দাদার চাচাতো ভাই ফুল মিয়া তার সাথে ঘটে যাওয়া সত্যি একটি ঘটনা। আমাদের বাড়ি বগুড়া শহর থেকে ২৫ কিলোমিটার পূর্বে যমুনা নদীর পাড়ে। নাম বললে অনেকে চিনবেন। ২০০০ সালের দিকে যমুনার পানি নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে যাওয়াতে প্রচুর বন্যা হয়েছিল। সবাই রাস্তায় ঘর বানিয়ে থাকতাম, রাতে সবাই মিলে আড্ডা দিতাম। একদিন দাদাকে অনুরোধ করলাম ভূতের গল্প শোনানোর জন্য। আমরা আগে জানতাম দাদার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা আছে, তার মুখ থেকে ঘটনাটা শুনতে চাইলাম। তিনি রাজি হলেন এবং তার সাথে ঘটে যাওয়া ঘটনাটা বলতে শুরু করলেন। দাদার বর্ণনাটা দিয়ে রাখি, তিনি ছিলেন প্রায় ৬ ফুট লম্বা, সুঠাম দেহের অধিকারী এবং ভালো কুস্তি খেলতেন। তিনি যেভাবে বলেছেন আমি সেভাবেই পাঠালাম। ঘটনা শুরু। এটি স্বাধীনতার আগের ঘটনা। আমার বয়স তখন ২৭-২৮ বছর। ছেলেবেলা থেকেই ডান পিটে, ভয় ডর বলে কিছুই ছিল না। বাড়ির গৃহস্থালির পাশাপাশি কুস্তি খেলতাম। এলাকায় কুস্তি খেলায় বেশ নাম ডাক ছিল, তাই বিভিন্ন এলাকা থেকে খেলার জন্য আমন্ত্রণ পেতাম। আমিও আনন্দের সাথেই খেলতে যেতাম। খেলা শেষ করে বাড়িতে আসতে প্রায় অনেক রাত হতো, আর এজন্য বউয়ের কাছে অনেক বকাবকি শুনতে হতো। আমি রাত করে বাড়িতে ফিরতাম, তাই জীবনে অনেক কিছুই দেখেছি, যেমন সাদা কাপড় পরা মহিলা, বাচ্চাদের কান্নার আওয়াজ শোনা, ভূতের আলোর কুণ্ডলী দেখা, অনেক কিছুই। কিন্তু আমার সামনাসামনি কখনো আসতো না, আর কোনোদিন ভয়ও পেতাম না। ঘটনাটা ঘটে এক গরমের সময়। তখন মাঠে মাঠে ধান কাটা চলছিল। সেবার খুব বেশি ধান লাগানো হয়নি, যেটুকু ছিল আগেই কাটা মারাই শেষ। সেবার শ্বশুর বাড়িতে অনেক ধান হয়েছে, তাই বউ আমাকে আমার ৪-৫ বছরের বাচ্চাকে নিয়ে বাপের বাড়ি গেল। আমাকেও সাথে যেতে বলল, কিন্তু আমি গেলাম না। আমাদের কিছু একটা ফসলের খেতে আগাছা নিড়ানির প্রয়োজন, তাই যাইনি। ধান কাটার সময় হওয়াতে কৃষক পাওয়া মুশকিল, সবাই ধান কাটতে ব্যস্ত। যা হোক, অনেক চেষ্টার পর একজনকে পেলাম, নাম আবুল মিয়া। আমরা বাজারের বটগাছের নিচে বসে সব আলাপ সেরে নিলাম। আমি আবুল মিয়াকে বললাম, খুব সকালে আমরা কাজ শুরু করব, টাকা কিছু বেশি দেব সকাল সকাল কাজ শুরু করার জন্য। সে রাজি হলো। আমি তাকে বললাম আমাকে যেন সকালে সে ডেকে নিয়ে যায়। কথা বলা শেষে যে যার মতো বাড়িতে চলে আসি। রাতের খাবার খেয়ে উঠানে বসে বিড়ি খেয়ে ঘুমোতে গেলাম। জ্যোৎস্না রাত, অনেক গরম পড়েছে। বিছানায় এদিক সেদিক করতে করতে কখন ঘুমিয়ে পড়েছি জানি না। কারো ডাকে ঘুম ভেঙে যায়। আমি তারপরেও চুপচাপ বিছানায় বসে থাকি। এবার স্পষ্ট শুনতে পেলাম, ফুল ভাই, মাঠে যাবেন না? আমি এসেছি। ডাক শুনে বুঝতে বাকি রইল না এটা আবুল মিয়া। তবুও আমি জানালা দিয়ে বাইরে তাকালাম। চাঁদের আলোয় দেখলাম বাইরে কেউ একজন দাঁড়িয়ে আছে। আমি বললাম, আবুল মিয়া, তুমি দাঁড়াও, আমি আসছি। বলে বিছানা থেকে উঠে এক গ্লাস পানি খেয়ে বিড়ির প্যাকেট, ম্যাচ আর হাতে পাচুন অর্থাৎ নিড়ানি দেয়ার যন্ত্র, আমাদের গ্রামের ভাষায় পাচুন বলে, সেটা নিয়ে বের হলাম। দেখলাম সবাই ঘুমাচ্ছে।
ঘড়ি ছিল না বলে সময় কত তা জানতাম না। আর চাঁদের আলো এতটাই পরিষ্কার যে দিন না রাত বোঝা যাচ্ছিল না। ভাবলাম গরমের কারণে সবাই দেরিতে ঘুমিয়েছে, তাই উঠতে দেরি হচ্ছে। তাই আর কাউকে ডাকলাম না, একটা বিড়ি ধরিয়ে হাঁটতে শুরু করলাম। দেখলাম আবুল মিয়া আমার অনেক আগে চলে গেছে। আমি পিছনে পিছনে হাঁটতে শুরু করলাম। একবার ডাকলাম, আবুল মিয়া দাঁড়াও, একসাথে যাই। কিন্তু সে কোনো কথা বলল না। আমাদের বাড়ির গ্রামের এক পাশে হওয়ায় বাড়ির উঠান থেকে নেমেই ফসলের মাঠ শুরু। আমাদের ফসলের ক্ষেতটি ছিল বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে। আমি হাঁটতে হাঁটতে একসময় ফসলের জমিতে পৌঁছালাম। দেখলাম আবুল মিয়া নেই। ভাবলাম হয়তো আশেপাশে কোথাও আছে, কোনো ফসলের ক্ষেতে আইলে বসে পড়েছে। তাই আর কিছু না ভেবে একটা বিড়ি ধরিয়ে নিড়ানি শুরু করলাম। কতক্ষণ সময় গেছে আমি জানি না, বিড়ি শেষ হয়েছে অনেক আগেই। হঠাৎ আমার মনে হলো কেউ একজন আমার পাশে এসে দাঁড়িয়ে আছে। আমি আবুল মিয়া ভেবে উঠে, কি আবুল মিয়া, উল্টাপাল্টা কিছু খেয়েছো নাকি? এত সময় লাগলো কাজ সারতে? আবুল মিয়া কোনো কথা বলল না, চুপ করে দাঁড়িয়ে রইল। আমি আবার বললাম, আবুল মিয়া বিড়ি ধরাবা নাকি? বলে পাচনটা মাটিতে গেড়ে বিড়ি বের করতে উঠলাম। একটা মুখে নিয়ে আর একটা বিড়ি আবুল মিয়ার দিকে এগিয়ে দিলাম। আবুল মিয়া বিড়িটা ধরালো না, তাই আমি এবার তার মুখের দিকে তাকালাম। তাকিয়ে শরীরটা ঝাঁকি দিয়ে উঠল। দেখলাম মানুষের মতো আকৃতি, কিন্তু সারা শরীরে বড় বড় লোম। একটি অবয়ব, লোমে ঢাকা একটি অবয়ব আমার সামনে দাঁড়িয়ে আছে। জীবনে প্রথম আমি বেশ ভয় পেয়ে গেলাম। জীবনে প্রথমবার কিছু একটা আমার সামনে দাঁড়িয়ে আছে। আমার আর বুঝতে বাকি রইল না এটা আবুল মিয়া না, এই অবয়বটা আমাকে বাড়ি থেকে ডেকে এনেছে। আমি তা বুঝতে পারছি। আমি বুঝতে পারছি আজ খুব বাজে কিছু একটা ঘটতে চলেছে আমার সাথে। কিন্তু আমি সাহস হারালাম না। আমি বলে উঠলাম, আবুল, তুমি এই গরমের মধ্যে সব কি কাপড় পরে এসেছো? তোমার শরীরে কি জ্বর? তাহলে চলো বাড়ি যাই, আজ কাজ করতে হবে না। বলে পেছনে ঘুরে দাঁড়ালাম আর পকেট থেকে ম্যাচটা বের করেছি। ম্যাচটা হাতে নিয়ে সবে জ্বালানোর চেষ্টা করছি, ঠিক সেই মুহূর্তে একটা থাবা মারলো আর আমার ম্যাচটা হাত থেকে পড়ে গেল। আমি ভাবছি দৌড়াবো, ঠিক সেই সময় পেছন থেকে থাবা দিয়ে আমাকে ধরে ফেললো। সাথে সাথে আমার হৃৎপিণ্ডটা ধপ করে বাড়ি খেলো। গায়ের সব লোম দাঁড়িয়ে গেল। আমি কি করব বুঝতে পারছি না। ভয় শরীর কাঁপছে। দৌড়াবো কিনা তাও বুঝতে পারছি না, উপায়ও নেই, কারণ সে আমাকে ধরে রেখেছে। আমি ভাঙা ভাঙা গলায় বললাম, আমাকে কেন ডেকে নিয়ে এসছো? কেন আমাকে মারতে চাও? আমি কি ক্ষতি করেছি তোমার? আমাকে ছেড়ে দাও। অবয়বটা শুধু বলল, আমার বাচ্চারা ক্ষুধার্ত, আমার সাথে চল। বলেই আমাকে পেছন দিকে টানতে 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 শুরু করলো। আমি চেষ্টা করলাম ম্যাচটা ধরাতে পারলাম না। আবার চেষ্টা করছি পাছুনটা ধরতে, তাও পারলাম না। অবয়বটা আমাকে টেনে নিতে শুরু করলো। ফসলের জমি থেকে 10-12 মিনিট হাঁটার পর একটা খাল আছে, আর অবয়বটা আমাকে সেদিকে যেতে বলছে। আমি তার হাত থেকে ছুটতে চেষ্টা করছি, কিন্তু পারছি না। ততক্ষণে আমি বুঝে ফেলেছি সে আমাকে খালের দিকে নিয়ে যাবে, এখানে মারবে না, কারণ মেরে ফেলার হলে এতক্ষণে মেরে ফেলতো। কিছুটা সাহস জুগিয়ে তাকে সজোরে আঘাত করলাম কয়েকবার, কিন্তু তার হাত থেকে ছুটতে পারলাম না। আমি সেটাকে আঘাত করার পর ভয়ঙ্কর রূপ আরও বেশি ভয়ঙ্কর হতে লাগলো। অবয়বটা প্রচণ্ডভাবে ক্ষেপে উঠল, চোখগুলো লাল রঙের হয়ে গেল, একটা কর্কশ গর্জন করলো, আমাকে মাটিতে ছিটকে ফেলে দিল। আমার হাত পা দুটি টানতে শুরু করলো। আমি শরীরের সমস্ত শক্তি দিয়ে প্রতিরোধ করার চেষ্টা করলাম, কিন্তু তার শক্তির সাথে পেরে উঠলাম না। আমি প্রচণ্ড রকমভাবে চিৎকার করতে লাগলাম, কিন্তু কে শুনবে আমার চিৎকার? আশেপাশে তো কোনো জনমানব নেই, নেই কোনো ঘরবাড়ি। সে আমাকে টেনে নিয়ে যাচ্ছে, আর আমি চেষ্টা করছি তার হাত থেকে বাঁচতে। আমি আবারও শরীরের সমস্ত শক্তি দিয়ে তাকে বাম পা দিয়ে লাথি মারলাম। এবার সে আমাকে ছেড়ে দিল। আমি দাঁড়িয়ে দৌড়াতে চাইলাম, কিন্তু পারলাম না। অবয়বটা আমার হাত আবার ধরে ফেললো, আর এবার সে ভয়াবহ দেখাতে শুরু করলো। আমার পা দুটি ধরে কাপড় কাচার মতো করে কয়েকবার মাটিতে বাড়ি দিল। আমি প্রচণ্ড ব্যথা পেলাম, শরীরের সমস্ত শক্তি হারিয়ে ফেললাম, নিস্তেজ হয়ে গেলাম। এবার চিৎকারও করতে পারছি না। সে আমাকে টানতে থাকলো। আমি আমার পিঠে প্রচণ্ড রকমের ব্যথা পাচ্ছিলাম, শুধু ভাবছিলাম এটাই আমার জীবনের শেষ রাত, আজ আমার মৃত্যু নিশ্চিত। আমার শরীরের সমস্ত কাপড় ছিঁড়ে গেছে, পরনের লুঙ্গি খুলে পড়ে গেছে। আমি দোয়া পড়ছি, কিন্তু
কোনো কাজ হচ্ছে না, কারণ আমার শরীরে কোনো কাপড় নেই। ততক্ষণে অবয়বটা আমাকে টানতে টানতে খালের পাড়ে নিয়ে এসেছে, আর মাত্র ৩-৪ হাত নিতে পারলেই আমাকে নিয়ে খালের পানিতে তলিয়ে যাবে। আমি চাঁদের আলোয় দেখতে পারলাম খালের পাড়ে একটা খুঁটি গাঁড়া, সম্ভবত মাঝিদের নৌকা বাঁধা খুঁটি। আমি জীবনের শেষ চেষ্টা করলাম, 2 হাত দিয়ে খুঁটিটা শক্ত করে ধরলাম। অবয়বটা আমাকে প্রচণ্ড টানতে শুরু করলো, আর হাত ছিঁড়ে যাবার উপক্রম হলো, কিন্তু আমি কোনোভাবেই খুঁটিটা ছাড়লাম না। কিন্তু বিধিবাম দেখলাম খুঁটিটা টানের চোটে হেলে পড়েছে। আমি শুধু শেষবারের মতো বললাম, আল্লাহ আমাকে মাফ করে দিও। আর মাত্র একটা টান দিলেই খুঁটিটা মাটিতে পড়ে যাবে, আর অবয়বটা আমাকে নিয়ে চলে যাবে খালের ভেতরে। ঠিক সেই মুহূর্তে খালের পশ্চিম পাড়ের দূর মসজিদ থেকে আল্লাহু আকবার ধ্বনি ভেসে আসলো। আজানের ধ্বনি শোনা মাত্র অবয়বটা আমাকে ছেড়ে দিল আর পানির নিচে চলে গেল। যাওয়ার আগে বলে গেল, তোর কপাল ভালো, আমার বাচ্চারা ক্ষুধার্তই থেকে গেল। আমি খালের কিনারা থেকে দৌড়াবো সেই শক্তিটুকুও হারিয়ে ফেলেছি। আমি কোনো রকমে হামাগুড়ি দিয়ে খালের পাড় থেকে উপরে উঠতে পারি। কত দূরে গিয়েছিলাম জানি না, আর কিছু বলতে পারবো না। যখন আমি চোখ খুলি, দেখলাম আমি আমার বিছানায়, আমার বাবা মা বউ বাচ্চা সহ অনেক লোকজন আমার পাশে। আমি জানতে চাইলাম বেলা কত। মা বললেন বিকাল। আমার সমস্ত শরীরে প্রচণ্ড ব্যথা এবং জ্বর। আমার সমস্ত শরীরে অনেক জখম, সমস্ত পিঠ ছিলে গিয়েছিল। পরে জানতে পারি সকালে জেলেরা আমাকে খালের কিনারে অজ্ঞান অবস্থায় পেয়ে বাড়িতে দিয়ে যায়। আমার সুস্থ হতে 1 মাসেরও বেশি সময় লেগে যায়। সেই দিন সন্ধ্যাবেলা কয়েকজন কৃষক কাজ শেষে খালে গোসল করতে নামে এবং একজন কৃষক পানিতে ডুবে যায়। অনেক চেষ্টা করেও তার লাশ পাওয়া যায় না। 2 দিন পরে সেই ব্যক্তির লাশটা খালের জলের ওপর সাদা ফ্যাকাশে অবস্থায় ভাসতে দেখা যায়। ঘটনার কিছু বছর পরে জায়গাটা যমুনা নদীতে ভেঙে যায়। আবার 1998 সালের দিকে জ্বর জাগে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে সেই খালটা ঠিক একই জায়গাতে সৃষ্টি হয়েছে। চরে জনবসতিও গড়ে উঠেছে, কিন্তু সেই খালে এখনো অনেক ঘটনাই ঘটে চলেছে। ঘটনার সত্যতা কি দাদার কাছে জিজ্ঞেস করাতে তিনি তার পিঠের কাপড় উঠিয়ে আমাদের তার পিঠের কাটা দাগগুলো দেখিয়েছিলেন এবং আমরা সবাই তা বিশ্বাস করেছি। গুছিয়ে লিখতে পারলাম না, ভুল হলে ক্ষমা করবেন। ভূত এফএম এভাবেই চলুক সারা জীবন। মোবাইল দিয়ে অনেক কষ্ট করে ঘটনাটি লিখেছি, প্রচার করলে খুব খুশি হব আমার মায়ের কাছে। আরও অনেক ঘটনা আছে, আপনি চাইলে লিখে পাঠাবো। যেহেতু এরপরে তিনি নাম ঠিকানা সব কিছু দিয়েছিলেন এবং তিনি তা প্রকাশ করতে চান না, আমি প্রকাশ করলাম না। তিনি নাম ঠিকানা গ্রাম থানা জেলা এবং মোবাইল নাম্বার শেয়ার করেছেন এরপরে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার এই ঘটনাটা আসলে আমার কাছে পড়তে অনেক ভালো লেগেছে। আমাদের সঙ্গে আছেন মারুফ শুভ, আমাদের প্রথম যে অতিথি, তার কাছ থেকে একটা ঘটনা শুনবো এবং তিনি তার একটা ঘটনা আপনাদেরকে শোনাবেন এবং তাকে দিয়েই শুরু করতে চাই আজকের ভূত এফএম। এবং তারপরে আরও একজন আছেন রাসেল। চলে যাচ্ছি মারুফ শুভর কাছে। হ্যালো এভরিওয়ান, আমি মারুফ শুভ, মিরপুর থেকে এসেছি। আজকে আপনাদের সাথে আমি যে স্টোরিটা শেয়ার করব, এটা আমার ফ্রেন্ডের কাছ থেকে আমি ঘটনাটা শুনেছি। ঘটনাটা ঘটেছে আমার ফ্রেন্ডের বড় ভাইয়ের সাথে তাদের গ্রামে। তো তাদের গ্রামে তাদের একটা বিজনেস ছিল। তো আমার ফ্রেন্ডের বাবা, তার একটা পরিচিত লোক তাকে একটা ছেলে 12-13 বছরের একটা ছেলেকে দিল আর বলল যে একে আপনার সাথেই রাখেন, এর বাবা মা মারা গেছে। তো আমার ফ্রেন্ডের বাবা ওকে ওনার সাথেই নিয়ে আসলো ওদের বাসায়। তো ওই ছেলেটা তাদের বাসায় থাকা শুরু করলো। সবার অনেক কাছের হয়ে গেছিলো, সবার অনেক কথা শুনতো, সবাই তাকে অনেক আদর করতো। কিন্তু মাঝে মাঝে সে কিছু অস্বাভাবিক
আচরণ করতো। যেমন সে বলতো যে রাতের বেলা সে স্বপ্নে দেখে যে তার মৃত মা তাকে ডাকছে এবং তাকে নিয়ে যেতে চায় তার সাথে। তো এই ধরনের কথাগুলো যখন সে সবার সাথে শেয়ার করতো, তখন সবাই তাকে বুঝাতো, বলতো যে মৃত মানুষ তো ফিরে আসতে পারে না, তুমি এই কথা আর বলবা না, তুমি তার জন্য সবসময় দোয়া করবা। তো এরকম কয়েকবার হওয়ার পরে আমার ফ্রেন্ডের যে বড় ভাই তার সাথে অনেক ক্লোজ ছিল, তো সে বলল যে তুই আমার সাথেই থাকবি আমার রুমে, তো তোর এই প্রবলেম আর হবে না। তো সে তাকে তার সাথেই নিয়ে গেল তার রুমে, মানে তার সাথেই থাকতো সব সময় রাতের বেলা। তো তখন তার সাথে এই ধরনের ঘটনা হতো না। তো এভাবে 4-5 মাস তার সাথে মানে তাদের বাসায় থাকতো, কাজ করতো, ঘুরে বেড়াতো, মানে সবার সাথে অনেক ভালোই রিলেশন হয়ে গিয়েছিল, বিশেষ করে আমার ফ্রেন্ডের বড় ভাইয়ের সাথে। তো হঠাৎ একদিন সে বলল যে সে তার চাচার কাছে, মানে যে আমার ফ্রেন্ডের বাবাকে ওকে দিয়েছে সে ওর চাচা ছিল, তো তার চাচার কাছে সে কিছুদিনের জন্য মানে ঘুরে আসতে যেতে চায়। তো আমার ফ্রেন্ডের বাবা তাকে বলল যে ঠিক আছে, আমি তোমার চাচাকে বলি যে তোমাকে এসে যেন নিয়ে যায়। তো তাকে জানানো হলো যে সে ওনার বাসায় যেতে চায়। তো সে মানে আসার কথা ছিল, কিন্তু কোনো এক কারণে সে আসতে পারেনি। সে বলল যে আমি নেক্সট উইক ওকে নিয়ে যাব। তো এই ঘটনাটা জানার পরে ও অনেক আপসেট ছিল, অনেক মানে কষ্ট পেয়েছিল এই ব্যাপারটা জানার পরে। কারণ আর 2 দিন পরেই ওর মায়ের মৃত্যুবার্ষিকী ছিল, তো ওর মায়ের কবরটা জিয়ারত করতে যাচ্ছিল আর ওইখানে ও থাকতে যাচ্ছিল। তো সবাই তাকে বুঝালো, আমার ফ্রেন্ডের বাবা তাকে বলল যে তুমি চিন্তা করো না, আমরা এখানে একটা মিলাদ করে নিব তোমার আম্মুর মৃত্যুবার্ষিকীর দিন। তো তারপরও ওর মন মানছিল না, ও অনেক আপসেট ছিল, সবাই ওকে বুঝালো। তো যেদিন ওর আম্মুর মৃত্যুবার্ষিকী ছিল তার আগের দিন দুপুরবেলা হঠাৎ করে তাকে বাসার কোনো জায়গায় পাওয়া যাচ্ছিল না। তো সবাই অনেক খোঁজাখুঁজি শুরু করলো তাকে, মানে 2-3 ঘন্টা হয়ে গেল, কোনো জায়গায় তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো আমার ফ্রেন্ডের বাবা পুলিশকেও ব্যাপারটা জানালো যে এরকম ওকে পাওয়া যাচ্ছে না। তো ওর চাচাকেও খবর দিল আর বলল যে আপনার এলাকায় ভালো মতো দেখেন আর কবরস্থানের আশেপাশে দেখেন আছে নাকি। তো তখন কোনো জায়গায় তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো তাদের এলাকায় ভালো মতো খোঁজ নিল, ইয়ে করলো। আমার ফ্রেন্ডের ভাইও অনেক জায়গায় খুঁজলো, কিন্তু তাকে পাওয়া গেল না। 3-4 দিন হয়ে গেল। তো আমার ফ্রেন্ডের মানে বাবা ওর চাচা যখন আসলো, ওর চাচা কিছু ঘটনা বললো আর কি ওদের বাসার, যে ওর বাবা মারা যাওয়ার পরে ওর মা একটু মানে মেন্টালি সিক হয়ে গেছিলো এবং ভুল কিছু ওষুধ খাওয়ার কারণে হঠাৎ করে মারা যায়। এই বিষয়টা ওরও অনেক খারাপ লেগেছিল। ওর মা হঠাৎ করে এভাবে মারা যাওয়ার পরে ও অনেক মানে ব্যাপারটা ভুলতে পারতেছিল না, এর জন্য ওর মাকে অনেক মিস করতো। আর ওর বাসার লোকরা ওই ব্যাপারটা অবাক, মানে অনেক কষ্ট ছিল এবং কষ্ট পেয়েছিল এই ব্যাপারটা জানার মানে দেখে। তো তারপরে যখন মানে ওর চাচা চলে গেল, তারপরে ওকে প্রায় 4-5 মাস খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো আমার ফ্রেন্ডের যে বড় ভাই তার এসএসসি পরীক্ষা সামনে ছিল এবং মানে তাকে এতটাই ইয়ে করতো যে মানে রাতের বেলাও স্বপ্নেও ওকে কয়েকবার দেখেছে যে ও মানে হাঁটতেছে, ইয়ে করতেছে, এরকম করে মানে ঘুম থেকে উঠে সবাইকে বলতো এই ব্যাপারটা যে আমি ওকে দেখছি। তারপর সবাই ওকে মানে অনেক সান্ত্বনা দিল যে সমস্যা নেই, ওকে আমরা খুঁজে পাবো, তুমি ইয়ে করো না, আমরা সবাই ওকে খুঁজতেছি। তো সে তার এসএসসি পরীক্ষা ছিল, এসএসসি পরীক্ষা শেষ হলো। পরীক্ষা শেষ হওয়ার পরে তার সে যে ফ্রি টাইমটা পেয়েছিল, সে বাইরে যখনই যেত তখনই যেখানেই যেত সে খুঁজতে থাকতো ওকে সবসময়, যে ওকে পাওয়া যায় নাকি। এরকম করে প্রায় 9 মাসের মতো কেটে গেল, আরও 3 মাস কেটে গেল। তো তারপরে হঠাৎ একদিন রাতের বেলা সে মানে তার বাসার রুমের মানে তাদের বাসায় ভালো লাগছিল না। তো তাদের বাসা থেকে সামনে একটা তাদের বাগানের মতো ছিল, ওখানে ফল গাছ ছিল, ফুলের গাছ ছিল অনেক। তো ওই বাগানের ওই সামনে দিয়ে সে হাঁটাহাঁটি করছিল। তো চাঁদের আলোতে তখন রাত প্রায় 10:30, 11টা বাজে। তো রাত 10:30, 11টা তো গ্রামে অনেক রাত, তো কেউই ছিল না তখন। তো সে দেখলো চাঁদের আলোতে যে ওই ছেলেটা ওর বাসার যে ছেলেটা, ওই ছেলেটার নাম ফিরোজ ছিল। ওই ছেলেটাই ওই বাগানের মানে একটা মেহেন্দি গাছ আছে, ওই মেহেন্দি গাছের পাশে বসে আছে। ফার্স্টে উনি খেয়াল করতে পারেনি। উনি বলল যে মানে দেখলো যে কেউ একজন ওখানে বসে আছে। পরে তখন সামনে গেল, তখন গিয়ে দেখলো যে ওই ছেলেটা ওখানে বসে আছে। তো ওকে দেখে তো অবাক, যে তোকে আমরা এতদিন ধরে খুঁজতেছি, কোনো জায়গায় পেলাম না, পুলিশ তোকে খুঁজতেছে।
পাচ্ছে না, তুই কই ছিলি? সে কোনো উত্তর দেয় না। তাকে অনেকবার মানে ঝাড়ি টাড়ি দিয়ে অনেক বললো যে তুই চল বাসায় যাবি। যখন তার হাত ধরলো রাসেল ভাই, মানে পুরো হাত ঠান্ডা। হাত ধরে যখন টান দিয়ে তাকে বাসায় নিয়ে যাবে, সে জাস্ট একটা কথাই বলল, আমি তোমার সাথে বাসায় যেতে পারবো না, আমি তোমাদের থেকে অনেক দূরে চলে গেছি। পরে এটা যখন শুনলো, সে বললো যে কী বলতিস তুই? বলে যে আমি আর বেঁচে নেই। আচ্ছা, এইটা যখন বললো যে আমি আর বেঁচে নেই, আমার ফ্রেন্ডের ভাই অবাক হলো আর মনে করলো যে ও যে ব্যাপারটা দুষ্টামি করতে। বললো যে দেখ, তুই টেনশন করিস না, আমরা বাসায় সবাইকে বলবো যে তুই একটা প্রবলেমের মধ্যে ছিলি, তুই তোকে কেউ কিছু বলবে না, তোর চাচাও তোকে কিছু বলবে না, তুই আমার সাথে চল। হুম। সে বলছে যে না, তুমি আমাকে অনেক খুঁজেছ, অনেক ইয়ে করেছো, আমি জানি, আমি তোমার সাথে যেতে পারবো না, আমি তোমাদের থেকে অনেক দূরে চলে গেছি, আমি আর এই নিজেই দুনিয়াতে বলছে। জি হুম। আমি আর এই দুনিয়াতে বেঁচে নেই। আমি কিভাবে আমার মৃত্যু হয়েছে আমি তোমাকে এখন বলতে পারবো না। জাস্ট তুমি আমার একটা কাজই করো, তুমি আমার জন্য একটা গায়েবী জানাজা দিয়ে দিও। আচ্ছা। তো এটা বলে ও জাস্ট আস্তে আস্তে ছোট হয়ে গেল আর ভ্যানিশ হয়ে গেল। এই যে দৃশ্যটা দেখার পরে আমার ফ্রেন্ডের ভাই অনেক ভয় পেয়ে যায়, ওইখান থেকে দৌড় দিয়ে বাসায় আসে। বাসার সবাইকে কেউ কেউ ঘুমিয়ে গেছিলো, ঘুম থেকে উঠে ব্যাপারটা বলে যে আমি ওকে দেখেছি এবং আমাদের একটা জানাজা দেওয়া উচিত। কিন্তু আচ্ছা। ওর কথা কেউই বিশ্বাস করলো না, বললো যে তুমি ওর ব্যাপারে আর চিন্তা করো না, ওকে আমরা খুঁজে পাবো, একটা জীবিত মানুষ, ও তো বেঁচেও থাকতে পারে, ওকে ওর কেমনে আমরা ওর জানাজা দিব বলো? পরে ও বললো, ও মানে উনি কাউকে বিশ্বাস করাতে পারছিল না যে সে এই জিনিসটা দেখেছে। হুম। তো তাকে সবাই শান্ত করলো যে তুমি বিষয় চিন্তা করো না, আমরা কালকে সকালে এই বিষয়ে কথা বলো, তুমি এখন ঘুমিয়ে পড়ো। আচ্ছা। তো এই বিষয়টা 2-3 দিন পরে সে মানে ঘুমের স্বপ্ন দেখছে যে কিছু মানুষ দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে যে কারো জানাজা পড়ছে, এই টাইপের কিছু দেখছে। তো তখন যখন এই জিনিসটা যখন সে দেখলো, সে তখন বুঝে গেল যে না, এই জিনিসটা তাকে করতেই হবে, জানাজাটা দিতেই হবে। তো এই ব্যাপারটা সে তার ফ্রেন্ডের সাথে শেয়ার করলো। ফ্রেন্ডকে বললো যে মানে ওই এলাকার একটা হুজুর তার সাথে এই বিষয়ে কথা বলার জন্য গেল, তাকে ব্যাপারটা জানালো যে আমার সাথে আমি এই ঘটনাটা দেখেছি, আমি এই ঘটনাটা আমার সাথে হয়েছে, আপনি আমার সাথে একটু চলেন আর ও জানাজাটা একটু দেন। আচ্ছা। পরে হুজুরকে অনেক বলার পরে হুজুর তার কথা বিশ্বাস করলো, বিশ্বাস করে বললো যে হ্যাঁ, আমি ওর জানাজাটা দিব। পরে সেই জায়গায়, যে জায়গায় ওকে দেখেছিল রাসেল ভাই, ওই মেহেন্দি গাছের পাশে ওর মানে ও ছিল, ওর সাথে আরও দুই তিনজন ফ্রেন্ড ছিল, তারা ওই ছেলের জানাজাটা দিল। তারপর থেকে ওকে আর কোনো সময়ও সে স্বপ্নেও দেখেনি, এমনিও দেখেনি। এটাই ছিল আমার ঘটনা রাসেল ভাই। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদেরও ভালো লেগেছে। আমি যেটা এখন করব সেটা হচ্ছে আমাদের টুইটার দিয়ে শুরু করি। ওকে, আমি দেখতে পাচ্ছি যে সামিউল ইসলাম শাকিল আমাদের সাথে আছেন এই মুহূর্তে, আমাদের সাথে আছেন মেহেদি হাসান ইমন, আমাদের সাথে আছেন মনোজ কান্তি এবং তিনি সিলেট থেকে আমাদের সাথে আছেন। অমিত কুমার আমাদের সাথে আছেন, অ্যাপ দিয়ে শুনছেন দুর্জয় রয় আমাদের সাথে আছেন, শাকিল পারাভি আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন ডিজে স্যাম, এছাড়াও আছেন আমাদের সাথে জান্নাত নাইম, ইয়াসিন আরাফাত আলিফ, আই অ্যাম আরকে, আমাদের সাথে আছেন হাসিবুল মুবিন সহ আরও অনেকে। ফেসবুকের কমেন্টের পরে যাব, সুতরাং আমাদের সঙ্গেই থাকুন। আমরা এখন চলে যাব আমাদের যে নতুন অতিথি আছেন তার কাছে এবং আপনি প্রথমেই শুরুতে যেটা করবেন সেটা হচ্ছে আপনার নামটা একটু বলবেন, তারপর আপনি কী করেন সেটা বলবেন, তারপর আপনি কোথা থেকে আসছেন সেটা বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। জি, আপনার নামটা একটু বলুন। আমার নাম মোহাম্মদ হেলাল উদ্দিন। জি। আমি উত্তরা 13 নম্বর সেক্টর থেকে এসেছি। আমি আমার ব্যবসা হলো দর্জি কাজ করি। দর্জির কাজ করেন, আচ্ছা। আপনার ঘটনায় চলে যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি। আমি শুরুতে যেটা বলবো আমার গ্রামের বাড়ি ঘটনা এবং সেটা আমার পরিবারের মধ্যে। জি। আমি ছোট, তখন বয়স বেশিও না কমও না, 17-18 এর মধ্যে হবে। জি। আমার আম্মাই আমার বুদ্ধর আগের থেকে আমার আম্মাকে জিনে ধরে রাখছিল। আচ্ছা। তো জিনে ধরে রাখছিল এরকমভাবে, জিনে ধরে আগের কবিরাজ তো খুব কম ছিল, কবিরাজটা খুব কম ছিল। তো যাই হোক, আমার নানা নানি বংশের মধ্যে আমাদের সব কিছু, বিশেষ করে ডাক্তার, কবিরাজ বা ম্যাজিশিয়ান, এগুলো সবই আছে, আমার মামারাই সব। জি। তো আমার মামা আমার মাকে ওই ইয়া করে আর কি, ঝাড়াফু দেয়। তো ঝাড়াফু দেয় দেখে হয়তো বা যেদিন উপলব্ধি করা হলো যে জিনে আজকে ধরছে। তো জিনে ধরলে এমন ভয়ঙ্কর করে যেটা মানে
হাত পাও খিচে ভয়ঙ্কর হাসি দেয়, হুম। আর মানুষকে খামসাই খালি, আচ্ছা। মানে এমনি নষ্ট বিষ্ট কিছু করে না, শুধু মানুষকে খামসায়, হ্যাঁ, মারধর করার চেষ্টা করে। হুম। সে যেই হোক, সে নিজের ছেলে হলেও হুম হুম। মারার চেষ্টা করে, আচ্ছা কাছে পাইলে মারেও, মানে ফালা দেয়, আসাদ দেয় আর কি। আচ্ছা। তো যাই হোক, এরমভাবে দীর্ঘদিন চলার পরে দেখা যায় যে মামা ঝাড়া ফু দেওয়ার পরেও আবার সপ্তাহখানিক পরে আবার এরকম হয়, অথবা মাসখানিক পরে এরকম হয়। জি। তো ওই যখন এই জিনিসটা আসর করে, হুম। আসর করার আগে রাত্রে, বিশেষ করে রাত্রে সন্ধ্যার দিকে ঘটনাটা ঘটে, হুম হুম। ঘরের চারে ওই ঢেল পড়ে। আচ্ছা। তো তখন আমরা অনুভব করি যে আজকে একটা কিছু ঘটবে, এবং ওই দরজা দিয়ে পর্যাপ্ত একটা বাতাস আসে। হুম হুম। তারপরে আমরা ভাবি যে হ্যাঁ, মা কাছে এরকম কিছু একটা হয়ে যাবে। তো মার কাছে গেলে পালা বসে ঠিক নামাজ পড়তে যেভাবে যে সিস্টেমে বসা হয়, হুম হুম। বসে দুলতিছে, হুম হুম। আর সময়তে হাসতিছে, হাত পাও খিঁচতিছে। হুম। এর কাছে আমরা ভয়ে কেউ যাই না, মানে আগে যে ইয়ে করতো, মারার চেষ্টা করতো বা মারতো, সেটা নিজের স্বামী অথবা বাবা হলেও ছাড়তো না। আচ্ছা। এরকম পরিস্থিতি হতে হতে তো মামা ভাবে ডেকে আসা হলো, ডেকে এসে বলা হলো, বলার পরে মামা এসে ঝাড়া ফু দিল, দিয়ে ভালো হলো। পরে সপ্তাহখানিক পরে আবার এরকম, তখন আমার একটু মানে আমি আবার একটু আমার একটু মানে প্রতিবন্ধী টাইপের আমি আর কি। আচ্ছা। আপনারা খেয়াল করছেন জানি না, যা তারপরে আমি বলতেছি। তো আমার রাগ একটু বেশি, আচ্ছা। তো আমার হঠাৎ করে রাগ উঠে গেল মামার উপর, হুম হুম। যে আজকে একটা কিছু করবো। আর মামা যেগুলো তো করে, এগুলো সব মিথ্যা। হুম। তাছাড়া মা যখন ও আসে ঝাড়া ফু দিলে ভালো থাকে, সপ্তাহখানিক ভালো থাকে, আবার পরে দেখা যায় যে আবার পরিস্থিতি ওই রকমই। আচ্ছা। তো সন্ধ্যার দিকে আমি মামার বাড়িতে গেলাম। মামার বাড়িতে যা বাড়ির মধ্যে ডাইরেক্ট কারোর সাথে কোনো কথা না বলে বাড়ির মধ্যে একটা দাও, অর্থাৎ মাছ কাটা বা তরকারি কাটা করে দাও নিয়ে এসে, হুম। তো যে কথা বলি না, একটা কথা বলে রাখি, সেটা হলো বাড়ির পাশে হুম। একটা জঙ্গল, বন জঙ্গলের মধ্যে বিশাল জঙ্গল, ওর মধ্যে একটা কাঁঠাল গাছ। হুম হুম। তো কাঁঠাল গাছের বেশি উঁচু না, মোটামুটি 3-4 হাত উঁচু হবে এরকমই, প্রায় 17-18টা মাথা বান্ধা আছে, মানুষের মাথা। হুম হুম। তো আমার মামা আবার বড় কবিরাজ, আমরা যেটা শুনেছি যে অনেক আগে, তো ওই সাপে কাটা রুগী হলো ভালো করে পারতো। আচ্ছা। তো ওই বৃহস্পতিবারে আর শনিবার রবিবারে মানুষ যেগুলো গলাত ফাঁস দিয়ে লোক মারা গেলে ওগুলো মাটিতে রাখলে ও রাত্রে ও চুরি করে ইয়েটা মাথাটা কেটে নিয়ে আসে। হুম হুম। নিয়ে সেগুলোতে ওই কবিরাজি যে হোক ওর যেটা প্রয়োজনে সেটা ব্যবহার করে। তো আমরা নানা নানির বাড়িতে গেলে ভালো দেখি, ওই জঙ্গলের মধ্যে তো সহজে কেউ যায় না। হুম। তা আমরা বাড়িতে নানা নানির বাড়িতে অনেকদিন পরে যাই, গেলে ওদিকে যাই দেখার জন্য। তো আচ্ছা। সাদা কাপড় দিয়ে ওই মাথাগুলো বান্ধা আছে। হুম। তো যাই হোক, আমি ওই আগের ঠেলাতে আমি গেলাম নানা বাড়ি, যাওয়ার পরে বাড়ির মধ্যে থেকে একটা দাও নিয়ে এসে 3টা মাথা আমি একার এক কূপে, মানে এক কূপ বলতে 3 কূপ লাগিয়েছে, হুম। কেটে মাটিতে ফালাই দিছি। হুম। মাটিতে পড়ে গেছে। হুম। এই পড়ে যাওয়ার লগে লগে এমন একটা ভয়ঙ্কর একটা হাসির আওয়াজ, হুম। ওই হাসিটা আমি হঠাৎ মানে হতভম্ব হয়ে গেলাম যে আশেপাশে কেউ নাই, ব্যাপার কি। আমি তো অস্থির মানে পারতেছি না চিল্লা উঠবে, আর পারতেছি না সরে যাবারও, এরকম একটা হাসি। আমি তো চুপ করে পাশে গাছের ছায়ার দাঁড়ায় থাকলাম। তো হাসির আওয়াজে নাকি আমার মামা বা প্রতিবেশী সবাই জানা বেড়াতে, অন্য কেউ আসেনি, মামায় আস্তে করে আসলো। হুম। এসে দেখে যে আমি পাশে দাঁড়ায় আছি। আচ্ছা। তো কী ব্যাপার হেলাল, তুমি এখানে? আমি মামার সাথে একটু রাগ হইলাম, একটু যদিও ভয়ে আমি তো অস্থির, রাগ করলাম। রাগ করার পরে আমাকে ধরে নিয়ে আসলো, ধরে নিয়ে এসে বাড়িতে আসার পরে তো কী আছে, আমি তখন বললাম যে মামা, আমার মাকে আবার এরকম ইয়ে করছে, আমার মাকে আবার ভোটে আসর করছে। তো এরপরে যদি আমার মাকে ভালো না করে, তাহলে তোমার সব কয়টা মাথা কেটে বস্তা ভরে দেয়, আমি কিন্তু পুষ্করিণীতে ফালাই দেবো। তো বলছে ঠিক আছে বাবা, তুই রাত্রে ঘুমা, সুস্থ হয় ঘুমা, সকালবেলা ব্যবস্থা একটা হবে নি। তাহলে এত রাত কী করবে, এই সারা রাতটা কি মা কষ্ট পাবে? কান্না কোনো অসুবিধা হবে না, আমি এখান থেকে মন্ত্র পড়ে দিছি। তা ভালো, আমি আর কোনো ইয়া করলাম না। তো মা বাড়িতে নিয়ে যাওয়ার পরে আমাকে বাইরের আগেকার একটা জি। নানি আবার বাইরে একটা কলস থাকতো, জি। ওই কলসে পানি থাকতো, জি। পানিটা দিয়ে এসে আমার একটু খাওয়াইলো। আচ্ছা। ভয় পাইছি এই ভয়ে, এর কারণে। তো রাত্রে আমি নানানের বাড়িতে ঘুমাইলাম। তো ঘুমানোর অনেক
পরে অনেক পরে মানে ঘুম এসে জি। এরপরে কতক্ষণ পরে সেটা তো বলা মুশকিল। তা মামা আমার স্বপ্নে আমি দেখতেছি যে মামা আমার মাথায় কেটে নিয়ে যাচ্ছে। জি। তখন আমি চিল্লায় উঠলাম, উঠাতে আমার পাশের নানি নানা ছিল, ওরা সবাই বলবে কি ব্যাপারে হেরাল, কি হয়েছে কি হয়েছে? তাই আমি বললাম যে নানি এই ঘটনা, হুম। তো অসুবিধা নেই, তো ঘুমে। তো সকালবেলা সকালবেলা উঠলাম, উঠার পরে মুখ হাত দিয়ে মামার কাছে বললাম যে মামা এই ঘটনা যাওয়া লাগবে তাহলে। হুম। হুম। তো মামা বলছে যে এখন যাবো না নি, তাহলে তুমি যাও, এগুলো এগুলো বাজার থেকে কিনে নিয়ে আসো, আমি দুপুরের দিকে যাবো নি। হুম। তো আমি বাড়িতে এসে দেখি যে মার ওই অবস্থা, একই অবস্থা। জি। আব্বা বললো কেন, কি এলো, রাত্রে আসো কথা আসিস নি? তাহলে আমি বাড়ির যা, তো মামার বাড়ির যা অন্যরকম একটা ঘটনা ঘটাছি, যার জন্য মামা আসেনি। জি। তা আমার মাকে এক ঘরের থেকে আমার বাবা সারা রাত ঘুমায়নি, আশেপাশেই ছিল, মানে দরজার সামনেই ছিল। আর ভাইয়েরা বোনেরা সব ঘুমিয়ে পড়ছে। জি। তো যা হোক, এরপরে মামা আসলো, মামাও খুব আব্বাও মামার উপর রাগ। যা হোক এইভাবে যাতে ঝাড়াফু দিল। এর মধ্যে মামা আসার পরে, মামা আসতেছে তখন আমার মায়ে বলতেছে, এই আমার মামার নাম হলো আব্বাস, হুম। এই আব্বাস তুই আমার কিছুই করতে পারবি না, তুই যা, তুই এখান থেকে সর, তুই আমার কিছুই করতে পারবি না। তখন তোর ভাগনা যে ক্ষতিটা করছে আমার, তোর ভাগনারও রেহাই না, তোরও রেহাই না, তোর আমি কিছুই করতে পারবি না, তুই যা, এ রুগী ভালো হবে না, তোর রুগীরও ক্ষতি হবে, তোর ভাগনারও ক্ষতি হবে, ভাগনা যে আমার ক্ষতি করছে হুম। এর তুই খেসারত দিতে পারবি না, তুই আমার ওই রুগী তুই ভালো করতে পারবি না। জি। যাই হোক, তারপরে মামা বললো যে ঠিক আছে, তুমি বড় একটা পান্টি, আমরা গ্রামগঞ্জে যেটা পান্টি বলি, ইয়ার বাঁশের ছড়ি, লাঠি নিয়ে এসে নিল, আর সর্ষের তেল কিছু আমার বললো যে সর্ষের তেল নিয়ে আসো। তো আমার মারই কিনি, এই যে হাতের এই চিকন কিনি লোকটা রশিদা বাঁধলো, চিকন রশিদা বাঁধতে ওই পান্টি দা হাফ বাড়ি যেমন তার চিল্লা ওঠে। হুম। তো যাই হোক, শেষ পর্যন্ত একটা আমার বললো যে একটা বোতল নিয়ে এসো, আর কোনো দিন এ আসবে না, বোতল নিয়ে এসো, ঝাড়া ফুঁ দিয়ে বোতলের মধ্যে দিল। হুম। বোতল বললো যে এরকম ব্যাপার, বোতল ডালিয়ে যে এমন জায়গায় ফেলে রাখবা যে কোনো দিন যেন বোতল কেউ না পায় বা দেখতে না পাওয়া যায়। তো যাই হোক, পরের দিন আমার বাবা নিয়ে যায়, কোন জায়গায় ফেলেছে আমি জানি না। তো আমার আজকের প্রতি এই হিস্ট্রিটা ছিল আর কি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এখন যেটা করব, আমাদের আরও একজন অতিথি আছেন, আমরা তার কাছে এখন যাব এবং আপনার নামটা একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলে আপনার ঘটনায় চলে যাব আমরা। চলুন। থ্যাংক ইউ রাসেল ভাই। জি। আমি এরশাদ উত্তরা থেকে। জি। রাসেল ভাই, আজকে যে ঘটনাটা বলবো এটা বেশ আগে, লাইক 22 ইয়ার্স বিফোর আচ্ছা। দ্য ইনসিডেন্ট টুক প্লেস ইন মক্কা, সৌদি Okay. আরবিয়া। জি। তখন আমি ওখানে কাজ করতাম, হায়াত রিজেন্সি, ইটস অ্যান আমেরিকান চেইন হোটেল, 5 স্টার চেইন হোটেল। জি। ওখানে আই ওয়াজ হোল্ডিং দ্য পজিশন অফ রুম ডিভিশন সুপারভাইজার। আচ্ছা। এটা ছিল আপনার হজের 10ই জেল হজ, যে দিনটা আরাফা, দ্য ডিয়াল আরাফা, ওদিনকার ঘটনা। স্পেশালি মক্কা আর মদিনায় হয় কি, ওই যে আপনার হজের সময় ফুল প্যাক থাকে পুরো ইয়েটা। এবং স্পেশালি ওই যে জেল হজের যে 10ই জেল হজ যে দিনটা, হুম। ওই দিনকে সকালবেলা করে সবাই চলে যায় আরাফার ময়দানে এবং হোল নাইট ওখানে থাকে। অনেকে মানে ইজ ভেরি রেয়ার, দু একজন চলে আসে। হুম। তো মক্কা হায়াত রিজেন্সিতে আমাদের 3টা স্লটে 3টা অ্যাপার্টমেন্ট। জি। এটা প্রথমটা ছিল এক্সিকিউটিভ ফ্লোর, ওটা 200 রুম। হুম। তারপর একটা এক্সিকিউটিভ অ্যাপার্টমেন্ট, ওটা জি। 200 রুম। তারপর একটা রেগুলার অ্যাপার্টমেন্ট, ওটাই 200 রুম। টোটাল 600 রুমস ছিল। আচ্ছা। তো ওই যে 10ই জেল হজ, ওই একটা দিনই আমাদের ছিল ইটস লাইক 24 আওয়ার্স জি। ক্লিনিং করার জন্য। হুম। এবং আমরা একদম জেনারেল ক্লিনিং করতাম, বিকজ হজের সময় গ্রুপ লোক যাইতো, হুম। বিকজ দ্য রেন্ট ওয়াজ ভেরি হাই। এবং এক রুমে মনে করেন যেখানে ইউজ টু, যেমন আমি জেনারেল একটা রেগুলার অ্যাপার্টমেন্টের কথা বলি, ওখানে 4টা বেডরুম আছে, ওখানে আমরা নর্মালি একটা ফ্যামিলি অ্যালাউ করতাম। আচ্ছা। কিন্তু হজের সময় আমরা 4টা বেডরুমে মিনিমাম 40 জন দিতাম। জি। মানে ইট ওয়াজ টু ব্যাড। তো ওই সময় আমার ডিউটি ছিল নাইট ডিউটি, আর হজের সময় স্পেশালি আমরা 12 ঘন্টা করে ডিউটি করতাম, এত গেস্ট প্রেশার থাকতো। তো আমি ছিলাম নাইট শিফটে, সো মাই ডিউটি ওয়াজ লাইক 8 to 8, আচ্ছা। 8 PM to 8 AM। যেহেতু 10ই ছিল এবং পুরো হোটেলই খালি, 600 রুমের মধ্যে 600 রুমই খালি। তখন শুধু রাত্রেবেলা ক্লিনিংয়ের কাজ চলতে, ছাড়া কিছু না, ক্লিনিংয়ের কাজ করতো।
ওদিনকে রাতের বেলা আমি মোটামুটি ডিউটি রিপোর্টগুলো চেক করে জি আউটলেটস কিছু চেক করে আমি গিয়ে জাস্ট আমার রুমে বসে একটা ওই বুক শপ থেকে একটা বই নিয়েছি, রিডার্স ডাইজেস্ট একটা বই ছিল তখন। আচ্ছা তো দ্যাট ওয়াজ অনলি এন্টারটেনমেন্ট ইন মক্কা। তো ওইটা নিয়ে আমি পড়ছিলাম এই সময়, লাইক ইট ওয়াজ কোয়ার্টার টু থ্রি এম। জি আমাকে সিকিউরিটি থেকে ওয়াকিটকিতে কল দিল যে তারা আমাদের রেগুলার যে অ্যাপার্টমেন্ট, মানে 3 নম্বর অ্যাপার্টমেন্টটা, জি ওটার 10th ফ্লোর থেকে জি কোনো নয়েজ পাচ্ছে। ইট ওয়াজ দ্য ভাইব্রেটিং সেন্সর, যেটা মানে হাইজিনিসটা সেফটিটা খুব মানে আর কি। জি তো আমাকে বলতেছে কোনো গেস্ট আছে না, কেন বলছে না। তো ওই যে ইনচার্জ ছিল সেক্রেটারি, তো ওর নাম ছিল আবি আব্দু, ও ইথিওপিয়ান। তখন আমি বলছি না, তখন বলছে ওকে লেটস গো, কারণ এই সেফটির কারণে আর অনেক গেস্ট, অনেক ভ্যালুয়েবল পার্টস তখন যে রেখেছে রুমে। এই জন্য মেইনটেন্যান্সের মাস্টার কি ছিল আমাদের ডিপার্টমেন্টে, লিফটের মাস্টার কি ছিল ইঞ্জিনিয়ারিংয়ে, আর পুরো ফ্লোরের যে রুমগুলো ওগুলো হচ্ছে সিকিউরিটিতে। আচ্ছা তো এখন মানে 3 জনকে লাগবে, ইঞ্জিনিয়ারিং একজনকে লাগবে, আমাকে লাগবে, আমার মাস্টার ইউজের জন্য, আর সিকিউরিটি তোর দায়িত্ব করবি। তখন আমি আবার ইঞ্জিনিয়ারিংয়ে কল দিলাম। ইঞ্জিনিয়ারিং ইমতিয়াজ হুসাইন, হি ওয়াজ এ পাকিস্তানি ইঞ্জিনিয়ার, উনি ছিলেন ইনচার্জ। তো ওখানে ওনাকে আমি বললাম যে ইমতিয়াজ ভাই এরকম ঘটনা, তো লেটস গো টু চেক দ্য ফ্লোর। তো আমি আব্দিকে বললাম যে ইউ বেটার কাম টু মাই অফিস অ্যান্ড উইথ শি উইল গো টুগেদার। তো আমরা গেলাম, আমি আমার কি দিয়ে মাস্টারকে দিয়ে এন্ট্রান্স খুলে দিলাম, খুলে এখন আমরা লিফট অন করলো ইমতিয়াজ ভাই। তখন প্রত্যেকটা আমরা ইয়েতে করতেছি, মানে প্রত্যেকটা ফ্লোর একটা একটা করে দেখতেছি। জি আমরা যতই উপরে যাচ্ছি ইয়েতে নয়েজটা বাড়ছে। এখন ইমতিয়াজ ভাই প্রত্যেকটা ফ্লোরে সুইচ আউট করছেন, 10 নম্বর 10th ফ্লোরে কল নিচ্ছে না, জি 9th ফ্লোর পর্যন্ত আছে, 10th ফ্লোরে কল নিচ্ছে না। তখন আমরা কী করবো, তখন ইমতিয়াজ বলে যে ওকে আইল সি ইট লেটার, আমরা আগে তাহলে আমরা ইমার্জেন্সি স্টেয়ারকেস দিয়ে আমরা 10th ফ্লোরে যাই। তো আমরা 9th ফ্লোরে নেমে ইমার্জেন্সি স্টেয়ারকেস দিয়ে 10th ফ্লোরে উঠলাম। যখন 9th ফ্লোরে আমরা নামলাম, তখন স্পষ্ট শুনলাম যে কোরআন তেলাওয়াত করতেছে সামরি, উপর থেকে আসতেছে শব্দ। তখন আমি করলাম কি, আমি ইমতিয়াজ ভাই, আমি আব্দুকে বললাম যে লেটস গো টুগেদার, আগে পিছিয়ে যায় না। আর আব্দির একটা আবু আব্দি, যেটা ইথিওপিয়ান সিকিউরিটি ইনচার্জ ছিল, হি ওয়াজ ভেরি টল বাট ভেরি থিন এবং সো টকেটিভ, খামাখাই কথা বলতো, এমনি কথা বলতো। তো সে আগে আগে যাবে, আমি বলছি ওয়েট। হ্যাঁ, তারপর যখন আমরা মোটামুটি 3 জনের স্টেয়ারকেস 3 জন একসাথে পার হচ্ছি, 10th ফ্লোরের যে এন্ট্রান্সটা ওটা দেখলাম খোলা, এবং ওই লবিগুলো হচ্ছে অনেক বড়, আর ফ্লোর লবি অনেক বড়, লাইক একসাথে ইউ ক্যান 120 লোক একসাথে দাঁড়াতে পারে। ওখানে দেখলাম রাসেল ভাই, সব এক চেহারার, সব এহেরাম পরা, সবাই লম্বা, মোটামুটি সাজ্জাদ, নামাজ পড়তেছে। আচ্ছা নামাজ পড়ে দেখে এইটা দেখে আমি আর উপরে উঠতে চাই নাই, 3টা স্টেয়ার বাকি ছিল। আমি ইমতিয়াজ ভাই হাত ধরে বললাম কি, ইমতিয়াজ ভাই লেটস গো অর লেটস রান ফ্রম হিয়ার। ওকে হ্যাঁ, তো ইমতিয়াজ ভাই ঘুরছে পাকিস্তানি, যেটা ইঞ্জিনিয়ারিং। আব্দু বলতেছে না, আই ওয়ান আসি। আমি বলছি আব্দু বেটার কাম, আই ওয়ান আসি। এটা বলে সে লাভ দিয়ে 3টা সেই টপকে উপরে উঠেছে। যখন টপকে উঠে এক পা দিছে ভিতরে, লবির ভিতরে, মানে কি হয়েছে জানি না, সে ওখানে ঘুরে ছিটটা পড়ছে ওয়ালের সাথে, ছিটে পড়ে ওই স্টেজ দিয়ে গড়াইতে একদম স্টেজ যে আমাদের পাটাতালটা ওখানে গিয়ে, আমি আর ইমতিয়াজের কোনোভাবে ওকে ধরে নিয়ে 9th ফ্লোরে টান দিয়ে নিয়ে লিফটের মধ্যে উঠে একদম নিচে গিয়ে, তখন ইমতিয়াজ বলতে দেয়ার জিন আমি হ্যাঁ স্পর্শীয় জিন। আব্দুর ব্যথা তো পাইছে, এখন ও ডান চোখটা দেখতেছে না, মানে স্ট্যাপ করছে, থাপ্পড় মারছে ওকে, মানে থাপ্পড় মারছে, কিন্তু কে মারছে এটা দেখি নাই, কোথায় মারছে কোনো কিছু দেখি না। তখন আমরা ওখান থেকে ডান চোখ দিয়ে পুরোপুরি ব্লিডিং হইতেছে। আমরা সাথে সাথে হাসপাতালে, মোস্তফা নূর আছে মক্কা একটা হাসপাতাল, আমাদের হাইটিজিসে আমরা ওখানে যাইতাম আমরা সবাই। তো নিয়ে গেলাম, তো ওর তারপরে 3 দিন পর ডাক্তার বললো যে না, ওর রেটিনাটা ফাইটে গেছে ভিতরে, এই চোখে কাজ হবে না, লাস্টে সে ব্লাইন্ড হয়ে যায়। তারপরে 3 মাস পরে ওকে দেশে পাঠায় দেয় হাইটিজিস থেকে। সো ইট ওয়াজ মাই স্টোরি আসলে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আমি যেটা করব এখন, সরাসরি চলে যাব ওয়েলকাম ব্যাক।
আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। চলে যাব আরও একটি ঘটনায়। যদি ভালো লাগে সাথে থাকবেন। হ্যালো লিসেনার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে ঘটনাটা আমি আপনাদের কাছে শেয়ার করব, সেই ঘটনাটা আমাকে শেয়ার করেছেন ইসনাত আরা তন্নি। তো তিনি তার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা আমার কাছে শেয়ার করেছেন এবং আমি চেষ্টা করব সেই ঘটনাটি তার মতো করে বলার জন্য। তো বলেছেন, তন্নি, থার্ড ইয়ার ফাইনাল পরীক্ষার 1 মাস আগে আমার রুমমেট হল ছেড়ে মেডিকেলের কাছেই প্রথমবারের মতো বাসা ভাড়া উঠেছিল। এখান থেকে কলেজ আসতে সমস্যা হলেও পরিবারের সাথে থাকার সুবিধার্থে এছাড়া আর উপায় ছিল না। আমিও মাঝে মাঝে সময় পেলেই তার বাসায় চলে যেতাম। বাসাটা ভাটিকেশ্বর গোরস্থানের কাছেই। বাসার ছাদেও বেশ খোলামেলা ছিল, ফল ফুলে গাছপালা দিয়ে সাজানো গোছানো যেন ছোট্ট একটা ছাদ বাগান। মাঝে মাঝে একাই সেই ছাদ বাগানে গিয়ে বসে থাকতাম। সেখানে কিছুক্ষণ বসে থাকলে কোনো কারণ ছাড়াই মনমরা হয়ে যেতাম। আবার এই মলিন অনুভূতিটা কাটিয়ে সেখান থেকে চলে আসতেও মন চাইতো না। বাগান বিলাস, চন্দ্রমল্লিকা, জুঁই, থানকুনি, ঔষধি পাতা, গোলাপ সবকিছু সম্মিলিত এক অদ্ভুত ঘ্রাণে মনে হতো আমার কোনো এক বিষণ্ণতার নেশায় ডুবে আছি। এমনই এক বিকেলে ছাদে বসে চন্দ্রমল্লিকা ফুলে হাত বোলাচ্ছিলাম। সে সময় হঠাৎ আমার মাথাটা ঘুরে উঠল। মনে হলো ভূমিকম্পন হয়ে গেল এক মুহূর্তে। আমি ছাদের দরজার দিকে তাকিয়ে তাড়াতাড়ি এগিয়ে যেতে চাইতেই আমার খোলা চুলে শক্ত কিছু টান পড়ল। পিছনে ফিরে চাইতেই দেখি চন্দ্রমল্লিকা গাছের ডালে শক্ত করে আমার চুল বেঁধে আছে, যেন এইমাত্র দুষ্টুমি করে কেউ গিট দিয়ে দিছে। আমি তো বেশ অবাক হলাম, আবার সাথে ভয়ও পেলাম। এত বেশি বাতাসও নেই যে চুল উড়ে গিয়ে গাছের সাথে প্যাঁচ লাগবে। চুলের গিট ছাড়াতে গিয়েও পারছিলাম না। এটা খুব বিরক্ত হয়ে জোরে টান দিতে চুল ছিঁড়ে গেল। আমি সাথে সাথে ছাদ থেকে দৌড়ে বের হলাম, আর এক গোছা চুল সেই চন্দ্রমল্লিকা গাছেই ঝুলে রইল। রুমে এসে বান্ধবীকে সব বলতেই ও একরকম হেসে উড়িয়ে দিল। ভাবলো আমারই মনের ভুল সবটা। কিন্তু আমি কখনোই মেনে নিতে পারতেছিলাম না। ঠিক করলাম এখনই হলে চলে যাব, আর এ বাসায় আসা ঠিক হবে না। বিকেলের মধ্যে নাস্তা করে হলে চলে আসলাম। রাতে টেবিলে বসলাম। জানালা দিয়ে হালকা হালকা বাতাস আসতেছিল। বাতাসের সাথে স্নিগ্ধ ঘ্রাণ আসতেই আমার শরীরে ঝাঁকুনি দিয়ে উঠল। মনে হলো সেই ছাদে বসে আছি এখনো, সেই একই ঘ্রাণ। কেমন যেন একটা ঘোরের মধ্যে আছি মনে হচ্ছে। ফোনের রিংয়ের আওয়াজে ঘোরে কেটে গেল। সেই বান্ধবীর নাম্বার। রিসিভ করলাম। হ্যালো, কিরে কল দিলি যে? উপাস থেকে তখনও নিরাপত্তা। বাতাসের শোনো শোনো আওয়াজ ভেসে আসতেছে। হ্যালো, কিরে কি হলো তোর? এইবার থমথমে গলায় সে উত্তর দিল, কাল বিকেলে বাসায় আসিস, বলেই ফোনটা কেটে দিল। আমি অবাক লাগলো ওর ভয়েস শুনে। মোহনা তো এভাবে কথা বলে না, নিশ্চয়ই বাসায় কিছু ঘটেছে। পরদিন বিকেলের দিকে রওনা হলাম ওদের বাসায়। গিয়ে দেখি তালা ঝুলছে দরজায়। মেজাজটা খারাপ হয়ে গেল। ওকে কল দিলাম, ধরছে না। হঠাৎ শুনি ছাদের দরজার জোরে জোরে আওয়াজ হচ্ছে। তার মানে ওরা ছাদেই আছে। আমি ছাদে গিয়ে কাউকে খুঁজে পেলাম না। উল্টা ভয়ঙ্কর আওয়াজ, ছাদের দরজাটা বন্ধ হয়ে গেল। ভয়ঙ্কর আওয়াজে ছাদের দরজাটা বন্ধ হয়ে গেল। ব্যাস, সাথে সাথেই আমি দৌড়ে দরজা ধাক্কা দিতে লাগলাম। খোলার নাম নেই। মোহনাকে কল দিচ্ছি, বারবার ধরতেছে না। চতুর্থবার রিং হতেই ধরলো। আমি রাগী গলায় বলে উঠলাম, ফাইজলামি করতেছিস আমার সাথে? কল দিয়ে আনলি আর এখন ছাদে এনে দরজা বন্ধ করলি? আমার কথা শুনে ও যেন আকাশ থেকে পড়লো। সাথে সাথে বলল, কি বলিস? আমি তোকে কল দিইনি তো, আর আমরা সকালেই বাড়িতে আসছি, তোকে কেন কল দিব? আমি বুঝতে পারছি না এখন কি করবো, কি বলবো। কান্না কণ্ঠে বললাম, তোর নাম্বার থেকে কালকে কল দিয়ে আমাকে তোর ভয়েসে কেউ একজন আসতে বলেছে, আমি আসছি। এখন আমাকে ছাদে কেউ আটকে রাখছে, আমি এখন কি করব বল? অনেক ভয় লাগছে, প্লিজ কিছু কর। বলতে বলতে ব্যালেন্স পুড়িয়ে ফোনটা কেটে যায়। সন্ধ্যাও ঘনিয়ে আসছে।
আমি দরজা ধাক্কা দিতে দিতেই ওখানেই ক্লান্ত হয়ে বসে পড়লাম। এবার ঠান্ডা একটা বাতাস আমাকে ছুঁয়ে গেল। এতক্ষণে বুঝতে বাকি নেই, মানে অশরীরী কিছু একটা পাল্লায় পড়েছি আমি। পালানোরও পথ নেই। কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলাম, কে আপনি? বাতাসে গম্ভীর গলায় ভেসে আসলো, কেউ না। অশরীরীর উত্তর শুনে ভয়ে মানে আমার নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হলো। আবারও আওয়াজ ভেসে আসলো, ভয় পেও না, কোনো ক্ষতি করব না, সামনে হাত বাড়াও। আমি বুঝতে পারছি না আসলে হাত বাড়াবো কিনা, যদি হাত টান দিয়ে ছাদ থেকে ফেলে দেয়। আরও অনেক কিছু ভাবতে ভাবতে হাত বাড়িয়ে দিলাম। ঠিক তখনই এক গোছা চুল জড়ানো দুটো চন্দ্রমল্লিকা ফুল আমার হাতে এসে পড়লো। ভীষণ অবাক হলাম। এটা তো আমারই চুল, সেদিন গাছের ডালে ছিঁড়ে রয়ে গেছিল। হঠাৎ আমার পিছনে ছাদের দরজাটা শব্দ করে খুলে গেল। দেখি কেয়ারটেকার রাগী চোখে চেয়ে আছে। আমাকে দেখে বলতে লাগলো, সেই কখন থেকে আপনার বান্ধবী আমার কল দিতে আসছে, আপনি নাকি ছাদে আটকা পড়ছেন। এখন তো আইসে দেখি দরজা ছাদের ভিতরে থেকে লাইকা বসে রয়েছেন। আমি আর কোনো ভাষা খুঁজে পাইতেছিলাম না, জানি না মানে কি বলবো। চুপচাপ হয়ে গেলাম, চুপচাপ থেকে সেখান থেকে চলে গেলাম। হাতের মুঠোয় আমার সেই জড়ানো চুল এবং সেই চন্দ্রমল্লিকা দুটো ফুল। আমি এরপরে এত অবাক হয়েছি যে এটা কীভাবে সম্ভব। আমার বান্ধবী বাসায় চলে গেছে, অথচ তার ভয়েসে আমাকে ফোন দিয়ে তার সাথে ডাকানো হলো। আমার সাথে মানে অদৃশ্য থেকে অশরীরী কথা বললো, যেটা আসলে আমাকে সবসময় ভাবায় যেটা কিভাবে সম্ভব। তো এই ছিল ঘটনা। ইসরাত আরাতনী আমাকে এভাবে শেয়ার করেছেন। আমি জানি না ঘটনাটা আপনাদের কাছে কতটুকু ভয় ছিল। তো কথা হবে নেক্সট এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। প্রথম অতিথির কাছে আরও একবার যাব এবং তার আরও একটা ঘটনা আমরা শুনে আসবো। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। আপনার নামটা প্লিজ আর একবার বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। হ্যালো এভরিওয়ান, আমি মারুফ শুভ, মিরপুর থেকে এসেছি। জি। এখন আপনাদের সাথে যে স্টোরিটা শেয়ার করব, এটা আমার একটা ফেসবুক ফ্রেন্ড আমার সাথে শেয়ার করেছিল। তো এই ঘটনাটা ঘটেছে তার গ্রামের বাড়িতে। তো তাদের গ্রামে একটা অ্যাবান্ডেন্ট বাসা ছিল, যে বাসার মধ্যে কেউই থাকতো না, আর বাসার মালিক যারা ছিল তারা সবাই রাশিয়াতে থাকতো। আচ্ছা। তো সেই বাসায় মানে অনেক ধরনের বাসা নিয়ে অনেক ইয়ে ছিল, যে বাসায় খারাপ জিনিস আছে এবং এলাকার মানুষ ওই বাসা নিয়ে অনেক মানে ভয় থাকতো। জি। তো এলাকার হুজুররাও ওই বাসাটাকে ইয়ে করতো। তো যে বাসার যে মালিক, তো সে এই জিনিসটা যখন সে জানতে পারলো যে ওই বাসায় কেউই থাকতে চায় না বা ভাড়াও দিতে পারতো না বাসাটা, তো সে দেশে আসার পরে সে তার গ্রামে গিয়ে এলাকার হুজুরদের সাথে কথা বললো। তারা বললো যে না, এই বাসাটা আসলেই ঝামেলা আছে। তো সে ঢাকায় গিয়ে ঢাকার দুজন হুজুরের সাথে কথা বললো। তো একটা হুজুর বলল যে ঠিক আছে, যেহেতু ওখানে এই ধরনের প্রবলেমের কথা গ্রামবাসীরা বলতেছে, তা আমি ওখানে গিয়ে থেকে দেখতে চাই আচ্ছা। যে ওখানে কি ঘটনা। তো সেই মানে বাড়ির মালিক বলল যে ঠিক আছে, আপনি যান। আর ওনার সাথে ওনার ওই মসজিদেরই একটা মানে মাদ্রাসা ছিল, মাদ্রাসা থেকে একটা ছেলেকে নিয়ে গেল। তারা দুজন ওখানে গেল। তো ওখানে তাদের থাকার ব্যবস্থা করে দিল। তো ওখানে ওই বাসায় কোনো ইলেকট্রিসিটি ছিল না। তো তারা চার্জার লাইট নিয়ে এবং শীতের সময় তো তারা মশার কয়েল টয়েল নিয়ে ওই বাসায় গেল। তো ফার্স্টের দিন তারা ওখানে থাকলো। দোতলা বাসা ছিল ওই বাসাটা, মানে বাসার ভিতর দিয়ে একটা সিঁড়ি ছিল, যে সিঁড়ি দিয়ে উপরে আর কি যাওয়া যেত। জি। তো তাদেরকে নিচের যে ফ্লোরটা, ওখানে একটা বিছানার মতো ব্যবস্থা করে দেওয়া হলো ওখানে থাকার জন্য। তো প্রথম দিন রাতের বেলা তারা জেগেছিল যে আসলে কি বাসায় কিছু হয় নাকি। তো তারা যখন মানে 11:30 থেকে জেগে বসে আছে, 11:30 থেকে 12:30 একটা পর্যন্ত তারা জেগেছিল যে কোনো প্রবলেম হচ্ছে না, কারণ গ্রামে তো একটা অনেক বেশি রাত, তো কোনো কিছুই সেখানে হচ্ছিল না। জি। তো সে তখন ঘুমিয়ে পড়লো। তারা ঠিক 2:30-3টার দিকে মানে হুজুর তার একটা জোনাকি পোকা হুজুরকে ডিস্টার্ব করছিল। জোনাকি পোকা? জি। জি। জোনাকি পোকা তাকে ডিস্টার্ব করছিল। তো কিভাবে ডিস্টার্ব করছিল? মানে তার মানে কানের সামনে আওয়াজ করছিল এবং মুখের মধ্যে মানে অনেক সময় বসতেছিল এই টাইপের আর কি। তো তার ঘুমটা ভেঙে যায়, দেখে যে একটা জোনাকি পোকা তার আশেপাশে ঘুরছে।
তো এটা দেখে সে উঠে বসে দেখলো যে পোকাটা জানলা দিয়ে বের হয়ে গেল। তো সেই দিন রাতে তার আর ঘুম আসেনি। তো কিছুক্ষণ পরে ফজরের আজান দিল। তো সে আর তার সাথে যে ছিল তারা দুইজন অজু করে ওই বাসার মধ্যেই নামাজ পড়লো। নামাজ পড়ে ফজরের পরে সকালবেলা ওই বাড়ির মালিককে বলল যে আমরা তো ছিলাম, কোনো প্রবলেমই হয়নি, কিন্তু বলল যে আমরা আরো কিছুদিন ওই বাসায় থাকতে চাই, আচ্ছা। দেখতে চাই যে আসলে কিছু হয় নাকি। তো সে বলল যে ঠিক আছে আপনি থাকেন, আরো 2-3 দিন থাকেন, সমস্যা নেই। তো দ্বিতীয় দিন হুজুর তো ফুললি শিওর যে এখানে কিছুই হচ্ছে না, এখানে গ্রামবাসীরা এমনি ব্যাপারটা করেছে। তো সে ওভার শিওর হয়ে সে 11টার মধ্যেই ঘুমিয়ে গেল ওই দিন। তো ওই দিন যেটা হলো রাসেল ভাই, ওই দিন ঠিক ওই 2:30-3টার দিকেই সেমভাবে তার প্রথম দিন তার জোনাকি পোকা যেভাবে তাকে ডিস্টার্ব করে ঘুম ভাঙিয়ে দিয়েছিল, সেম ওইভাবেই তার ঘুমটা ভেঙে গেল। তো সে ঘুম থেকে উঠে যেটা দেখলো যে তার পাশে যে মাদ্রাসার ছেলেটা তার সাথে ছিল সে তার সাথে নেই। আচ্ছা। তো সে ফার্স্টে মনে করলো যে ছেলেটা হয়তো বা ওয়াশরুমে গিয়েছে, তো ওয়াশরুমেও দেখলো যে নাই। তো তার নাম ধরে কয়েকবার ডাক দিল, কিন্তু তার কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছিল না। পুরো ফ্ল্যাটটা মানে কোনো সাউন্ড নেই, সে একা বসে আছে। তো সেই ব্যাপারটা ভয়ে পাওয়া শুরু করলো সে তখন। তো আচ্ছা। তারপরে কিছুক্ষণ পরে যে সিঁড়ির কথা বললাম যে বাসার ভিতর দিয়ে একটা সিঁড়ি ছিল যে উপরে যাওয়া যেত, সেই সিঁড়ি থেকে একটা ব্যাঙ নেমে আসলো। তো কিছুক্ষণ পরে দেখলো পুরো ফ্লোরটা ব্যাঙে ভরে গেছে এবং সাউন্ড করা শুরু করলো ব্যাঙগুলো। তো এই জিনিসটা দেখে হুজুর ভয় পেয়ে গেল, কিন্তু সে দোতলায় যেতে সাহস পাচ্ছিল না। আচ্ছা। তারপরে সে কোনো মতে সাহস জুগিয়ে সে দোতলায় গেল, কারণ ওই ছেলেটাকে তো তাকে খুঁজতে হবে, সে কোথায় গেল। পরে সে উপরে গেল, উপরে গিয়ে দেখে তার সাথে যে ছিল সে দোতলার ফ্লোরে শুয়ে ঘুমাচ্ছে। তো তার সামনে গেল, সামনে গিয়ে তাকে ডাকা শুরু করলো, কিন্তু সে উঠছিল না। আচ্ছা। কিছুক্ষণ পরে সে যখন উঠলো, তার মুখ থেকে একটা সাউন্ড, যে প্রথম সাউন্ডটা সে করেছিল ব্যাঙগুলো যে সাউন্ডটা করে নর্মালি, সেম ওই সাউন্ডটা করে সে ঘুম থেকে মানে উঠলো। আচ্ছা। তো এই জিনিসটা দেখে সে ভয় পেয়ে দোতলা থেকে দৌড় দিয়ে নিচে নেমে আসলো। নিচে এসে দেখে কোনো ব্যাঙই সেখানে নেই। সে বিছানায় বসে দৌড় পড়া শুরু করলো। কিছুক্ষণ পরে উপর থেকে তার সাথে যে লোক সে নেমে আসলো। নেমে এসে তো হুজুর তাকে দেখে ভয় পাচ্ছিল তখন, যে সে কি আসলে কি এখন সে নর্মাল আছে নাকি সে কি অবস্থা তার। পরে সে নর্মালভাবেই কথাবার্তা বলা শুরু করলো যে হুজুর আমি উপরে গেলাম কিভাবে। হুজুর তখন জিজ্ঞেস করলো এই কথা তো আমি তোমাকে জিজ্ঞেস করবো, তুমি উপরে গেলে কিভাবে, আমি টেরও পেলাম না, তুমি চলে গেলে উপরে। বললো যে না আমি নিজেও জানি না আমি কিভাবে গিয়েছি। তো এই ব্যাপারটা বলার পরে হুজুর বললো যে এই বাসাটায় প্রবলেম আছে। পরে দুজনই দোয়া-দরুদ পড়া শুরু করলো। আচ্ছা। তো ওই দিন রাতের বেলা আর কোনো কিছু হয়নি আল্লাহর রহমতে। তো কিছুক্ষণ পরে ফজরের আজান দিল, দুজনে একসাথে ওই বাসায় আবার নামাজ পড়লো। নামাজ পড়ে সকালবেলা ওই বাড়ির মালিককে বললো যে এই বাসাটা আসলেই ভালো না, বা এই এলাকার মানুষ ঠিকই বলে এই বাসাটাকে আপনারা রেখেন না, এটাকে হয় ভেঙে ফেলেন বা অন্য কিছু করেন, বা এইভাবে রেখেন না বাসাটাকে। আচ্ছা। তারপরে রাসেল ভাই আমি যতটুকু শুনেছি বাসাটাকে তারা ভেঙে ফেলে ওখান থেকে। এটা ছিল আমার ঘটনা রাসেল ভাই। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ এবং আশা করছি যে আপনাদের এই ঘটনাটি ভালো লেগেছে। এবং এখন আমি যেটা করব সেটা হচ্ছে আরও একবার আমরা চলে যাচ্ছি একটা ঘটনায়, এবং সেই ঘটনার পরে আবারও ফিরে আসবো। আমাদের সাথে থাকুন। নমস্কার রাসেল ভাই, আমার নাম রাহুল, আমার বাড়ি কলকাতার টালিগঞ্জ। আমি আপনার এই প্রোগ্রামটি অনেক বছর হলো শুনি, ইনফ্যাক্ট প্রথম থেকেই শুনছি, এবং আমার এটা অত্যন্ত প্রিয় প্রোগ্রাম। আশা করি আপনি ভালো আছেন, আপনি সর্বদা ভালো দলেই থাকেন। তো প্রথমে কয়েকটা জিনিস আমি বললি যে আমি ভূত এফএম অনেকবার শুনেছি যে অনেকের লাইফে প্রচুর আফসোসে তারা কোনো ভুতুরে ঘটনা তাদের নিজেদের লাইফে ফেস করেননি, কিন্তু সত্যি কথা বলতে গেলে যেদিন তারা নিজেরা ফেস করবে তাদের এক্সপিরিয়েন্সটা খুব একটা ভালো হবে না। যাকে কথা না বাড়িয়ে আমি আমার ইনসিডেন্টে যাই। আমি বাই প্রফেশন একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আর সেটা ছাড়াও আমার একটা সাইড প্রফেশন আছে, আমি ফ্যাশন ফটোগ্রাফি করি। এবং এই ফ্যাশন ফটোগ্রাফি সূত্রে আমাকে অনেক জায়গাতে যেতেও হয়, এবং এর মধ্যে দিয়ে একদিন আমার লাইফে একটা ইনসিডেন্ট ঘটে। ঘটনাটা এইভাবে শুরু হয়। আমার একজন ফ্রেন্ড আছে, ফ্রেন্ডের নাম হচ্ছে রনি। তো এই ছেলেটি, আমাদের এখানে একটি জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে নিউ আলিপুর। নিউ আলিপুরের এখানে রনির বিশাল একটা বাড়ি আছে। তো একদিন হঠাৎই রনি এসে আমাকে বলে যে তুই ফ্যাশন ফটোগ্রাফির জন্য আমার ফ্ল্যাটটা ইউজ করতে পারিস। তো প্রথমে একটু ফ্ল্যাটের ডেসক্রিপশনটা দিই, যেটা আমি গিয়ে প্রথমে দেখি। রনির ফ্ল্যাটটি হচ্ছে বিশাল বড় ফ্ল্যাট, 2000 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, বিশাল বড়।
এবং একটা কমপ্লেক্স ঠিক না, ও ফ্ল্যাটটা একটা স্ট্যান্ড অ্যালোন ফ্ল্যাট, এবং ফ্ল্যাটটি হচ্ছে 9th ফ্লোর। ওদের ফ্ল্যাটটি ছিল টপ ফ্লোরে, ওপরেই ছাদ। তো আমি একদিন শ্যুটের প্ল্যান করি, আমি মডেলকে সঙ্গে নিই, মেকআপ আর্টিস্ট, স্টাইলিস্ট সবাইকে সঙ্গে নিয়ে, লাইট সেট আপ সব সঙ্গে নিয়ে আমি রনির ফ্ল্যাটে যাই। এবং রনির ফ্ল্যাটে যে লকিং সিস্টেমটা ছিল, লকিং সিস্টেম নর্মাল লক নয়, ওদের ছিল হচ্ছে নাম্বার দিয়ে, দেখবেন একটা নাম্বার লকিং সিস্টেম হয়, তো ওদের মেইন দরজায় একটা নাম্বার ছিল, সেই নাম্বার কম্বিনেশনে লক হতো। তো রনিদের ফ্ল্যাটে ঢুকে আমি দেখি বিশাল ফ্ল্যাট, একটা বড় ড্রয়িং রুম, এবং ড্রয়িং রুমেতে একটা মাছের অ্যাকোয়ারিয়াম রাখা বড়। তো আস্তে আস্তে লাইট ফাইট সেট আপ হয় এবং আমি আমার শ্যুটটা শুরু করি। শ্যুট শুরু করার পর আমাদের শ্যুটের প্রথম যে সিকোয়েন্সটা, মানে যে সিনটা হয়, সেটা হয় ড্রয়িং রুমে। ড্রয়িং রুমে মোটামুটি লাইট ফাইট সেট আপ রেডি, মডেল পোজ নিয়ে দাঁড়িয়ে আছে। আমি শ্যুট করার সময়তে যেই ডিএসএলআরে চোখটা দিয়ে দেখতে যাব, এবার ডিএসএলআরে যে ক্রস ফাইন্ডার, মানে যেখানে চোখ রেখে ছবি ওঠানো হয়, সেখানে আমি একটা চোখ রেখেছি আর একটা চোখ আমার বন্ধ, বাঁ চোখ দিয়ে আমি ক্রস ফাইন্ডারের ভেতর দিয়ে দেখছি। বিশ্বাস করবেন না রাসেল ভাই, আমার এখনো বলতে গেলে গা শিউরে ওঠে। আমি স্পষ্ট দেখলাম ক্রস ফাইন্ডার দিয়ে যে ডান দিক দিয়ে বাঁ দিক, এটা কিন্তু আমি যেটা দেখছি আমি ক্রস ফাইন্ডারের ভেতর দিয়ে দেখছি, আমি ডিএসএলআর ক্যামেরার ভেতর দিয়ে দেখছি। ডান দিক দিয়ে বাঁ দিকে যদি প্রচণ্ড জোরে একটা শ্যাডোর মতন কোনো কিছু দৌড়ে যায়, আমি ফিগারটাকে লক্ষ্য করতে পারিনি, জাস্ট ফিল করলাম একটা কোনো জিনিস ডান দিক থেকে বাঁ দিকে ছুটে গেল। আমি তো দেখে রীতিমতো আমি অস্বস্তি পেয়ে আমি ডিএসএলআরটা নামিয়ে, মডেল, মেকআপ আর্টিস্ট, বাকিরা সবাই সামনে, ওদেরকে বললাম যে দেখ, সামনে দিয়ে এরকম একটা জিনিসের মুভমেন্ট হলো, তোমরা দেখলে? ওরা বলছে না তো। আমি ভাবলাম ঠিক আছে, মানে আমি সত্যি কথা বলতে গেলে নিয়ে চোখের ভুলও ভাবিনি, আমার একটু অস্বস্তি লাগছিল। তারপর আবার ছবি ওঠাতে চাই, আবার দেখি বাঁ দিক থেকে ডান দিকে মুভমেন্ট, আমার রীতিমতো ভয় লাগে। কিন্তু অস্বস্তি বলতে পারেন বা লজ্জা বলতে পারেন, সবার সামনে তো আর বলা যায় না ভূত দেখেছি, কারণ লোকে বিশ্বাস করবে না, আর ভূতও মনে হচ্ছে না। অ্যাকচুয়ালি কি হয়, প্রথমবার কেউ যখন কোনো কিছু এরকম দেখে, হি অলওয়েজ ট্রাইস টু ফাইন্ড আ সায়েন্টিফিক এক্সপ্লেনেশন ফর দ্যাট। বাট আমি কোনো কিছু এক্সপ্লেনেশন সেটাই পাচ্ছিলাম না। আমি যে করেই হোক সেদিনের শ্যুটটাকে ড্রপ করি এবং বলি সবাইকে যে শ্যুট আজকের মতো এখানেই শেষ, লেটস গো। তো বাড়ি ফিরে এসে আমি আমার বন্ধুকে ফোন করি, রনিকে। তো রনি আমাকে বলে, রনিকে আমি ফোন করে যখন বলি যে ভাই এরকম একটা জিনিস ফেস করলাম, তো রনি দেখি আমাকে তখন ফোনের মধ্যে বলে, ও তুইও দেখেছিস? তখন তো আমার সন্দেহ হয়। আমি বলি যে আমিও দেখেছি, মানে বাইরে কি কোনো প্রবলেম আছে? তারপরের দিন রনির সঙ্গে আমার দেখা হয় এবং রনি আমাকে একটা ইনসিডেন্ট বলে। 2012 সাল নাগাদ রনিরা ওই ফ্ল্যাটটা নেয়। ওই ফ্ল্যাটটা নেওয়ার পরে কোনো প্রবলেম ছিল না ফ্ল্যাটটায়, ওরা খুব ভালোভাবেই থাকতো। কিন্তু হঠাৎ একদিন 1-1.5 মাস বাদে ওই ফ্ল্যাটে প্রবলেম শুরু হয়, এবং যে কয়েকটা ঘটনা আমি আপনাদেরকে বলবো সেগুলো হচ্ছে বিক্ষিপ্ত ইনসিডেন্টস উইচ হ্যাপেন্ড ওভার এ স্প্যান অফ 3 ইয়ার্স। তো ঘটনাটি এইভাবে শুরু হয় যে রনিদের ফ্ল্যাটে বেসিক্যালি 3টে ঘর। একটা ঘরে রনি আর রনির বউ থাকে, আরেকটা ঘরে রনির মা বাবা থাকেন, আরেকটা ঘরে রনির ভাই থাকে। তো একদিন বেশ অনেক রাত হয়ে গেছে, রনির মা, রনির বাবা একটা ঘরে শুতেন, সেই ঘরের সঙ্গে অ্যাটাচ বাথরুম ছিল। রনির বউ রনির ঘরে শুয়ে আছে, স্লিপিং। তো রনি আর রনির ভাই মিলে রনির ভাইয়ের রুমেতে সিনেমা দেখছে, অ্যাভেঞ্জার্স। তো সিনেমা দেখতে দেখতে, ল্যাপটপেতে সিনেমা দেখতে দেখতে হঠাৎ রনি দেখে যে রনির যে দরজাটা, রনির ভাইয়ের রুমের যে দরজাটা, সে দরজাটার সামনে রনির মা চুল খুলে উকি মারছে। জিনিসটা একদমই স্বাভাবিক না, যথেষ্ট অস্বাভাবিক। এবং রনি হঠাৎ সেটা দেখতে পেয়ে ভাইকে বলে যে ভাই দেখ, ওখানে মা দাঁড়িয়ে আছে। তো রনির ভাই সঙ্গে সঙ্গে ল্যাম্প জ্বালায় এবং জ্বালিয়ে দেখে ওখানে কেউ নেই। রনির একটু সন্দেহ হয়, রনি ওর মা বাবার রুমে নক করে। রনির বাবা যখন ঘর থেকে বেরোয় তখন রনি বাবার থেকে জানতে চায় যে মা কি বাইরে এসেছিলেন। রনির বাবা সেই সময় তো বলে, না, তোমার মা তো বাইরে আসেনি, তোমার মা তো একবার শুলে একদম ভোরবেলায় উঠে ঘুম থেকে। ঠিক আছে, তো সেই ইনসিডেন্টটার পর ডেফিনেটলি আমাকে রনি যেটা বলে যে আমি সত্যিই ভাবলাম এটা আমার চোখের ভুল, এবং সে আবার তার নর্মাল লাইফে ব্যাক করে যায়।
ইনফ্যাক্ট সে ভাবে যে তার অফিসের কাজের প্রচন্ড প্রেশার মেবি, সেই জন্য তার এরকম হ্যালুসিনেশন হচ্ছে বা সামথিং লাইক দ্যাট। এবং সাইকিয়াট্রিস্ট না, একজন সাইকোলজিস্টের অ্যাপয়েন্টমেন্ট নেন যে মেডিটেশন বা সামথিং হি উইল ডু। কিন্তু তার মোটামুটি 1-1.5 সপ্তাহ পরে রনির সঙ্গে এমন একটা ইনসিডেন্ট হয় যার জন্য রনি তার সাইকোলজিস্টের অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল করতে বাধ্য হয়। আসলে সত্যি কথা, এসব ঘটনা আমাকে রনি বলার সময় বলছে যেটা, যে এগুলো যার সাথে হয় প্রবলেমটা খালি সেই বোঝে, কারণ সে কার সাথে শেয়ার করবে, কারণ বাইরের লোক তো এগুলো মানবে না। 1-1.5 সপ্তাহ বাদে যে প্রবলেমটা হয় যে রনি একদিন অফিস থেকে বাড়ি ফেরে, এবং কোইন্সিডেন্টলি রনি যখন বাড়ি ফেরে, রনিদের বাড়িতে তখন অন্য আর কেউ নেই, রনি একা। এবং সেটা ছিল মার্চ মাস মোস্ট প্রবাবলি। রনি বাড়ি ফেরার পর রনি নিজে বেডরুমেতে যায়, বেডরুমেতে বিছানার উপরেতে জামা কাপড় ছেড়ে রেখে বাথরুমে ফ্রেশ হতে যায়। রনির বাথরুমে লেগেছে হার্ডলি 5 মিনিটসও হবে না, হার্ডলি 3 মিনিটস। হাতে মুখে জল দিয়েছে, বাইরে বেরিয়ে এসে রনি দেখে রনি যেই বিছানার উপরেতে জামার প্যান্টটা ছেড়েছিল, রনির জামা প্যান্টের ঠিক সাইড দিয়ে সারি সারি বাগানবিলাস ফুল রাখা, সাজিয়ে রেখেছে কেউ রনির বেডের ওপরে। এটা 3 মিনিটের মধ্যে কি করে পসিবল হয়? ওর ফ্ল্যাটে অন্য কেউ নেই তখন, জানলা দরজা পুরো বন্ধ করা, আর 9 তলা অব্দি কোনো গাছ ওঠে না, আর গাছ উঠলেই বা সাজিয়ে কে রাখবে লাইন দিয়ে? রনি আমাকে বলছে যে আমার ইনসিডেন্টটা দেখে এত ভয় লেগেছে, আমার মাথা কাজ করছে না, আমি একটা প্যাকেট নিয়ে, আমার হাত কাঁপছে, আমি প্রত্যেকটা ফুল উঠিয়ে প্যাকেটের মধ্যে রাখলাম, প্রায় 2 প্যাকেট ফুল হয়ে গেল। এই ঘটনাটা হওয়ার মোটামুটি 2-1 দিন বাদে, মানে আমি আপনাদেরকে যেসব ইনসিডেন্ট বলছি, এই ইনসিডেন্টগুলোর মধ্যে হয়তো লিঙ্ক থাকবে না, কারণ এগুলো বিক্ষিপ্ত ইনসিডেন্টস যেগুলো ওর বাড়িতে হয়েছে। এই ঘটনাটা ঘটার 1-2 সপ্তাহ বাদে রনির মার সাথে একটা ইনসিডেন্ট হয়। রনির মা ছাদে জামা কাপড় মেলতেন, এবং একদিন বিকেলে ছাদ থেকে জামা কাপড় আনতে গিয়ে রনির মা ব্যাক সাইড দিয়ে দেখেন হুবহু রনির মার মতনই আরেকজন রনিদের জামা কাপড় ওঠাচ্ছে। রনির মা যেই শাড়ি পরে আছে, সেই শাড়ি চুল একইভাবে বাঁধা। এটা দেখে রনির মার প্রচন্ড ভয় লাগে, এবং রনির মা সিঁড়ি দিয়ে নামতে নিচে নেমে এসে রনিদেরকে ভয়েতেই ইনসিডেন্টটা বলতে গিয়ে রনির মার সেরিব্রাল অ্যাটাক হয়, ব্রেন স্ট্রোক করে। এবং রনির মার যখন ব্রেন স্ট্রোক করে, তখন বাই গডস গ্রেস যেটা হয় যে উনি মানে বেঁচে যান, কিন্তু ওনার লেফট সাইডটা ফুল প্যারালিসিস হয়ে যায় লেফট সাইডটা। এবং রনিদের বাড়ির এনভায়রনমেন্ট তখন পুরো হসপিটালের মতন, মানে ব্রেন স্ট্রোক হওয়ার পরে তো হসপিটালে বেশি দিন রেখে লাভও নেই, তো বাড়িতেই মোটামুটি অক্সিজেন সিলিন্ডার দিয়ে, নার্স ফার্স দিয়ে একটা রুমেতে রনির মাকে রাখা হয়। তো এই নার্স যখন রাখা হয়, এই নার্সের ক্ষেত্রে একটা প্রবলেম শুরু হয়। 2 নার্স আসতেন, একজন সকালের নার্স সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা, আর রাতের নার্স হচ্ছে সন্ধ্যে 6টা থেকে সকাল 6টা। সকালের নার্স তো ঠিক আছে, কয়েকদিন পরে রাতের নার্স রনিকে বলে যে দাদা, রাতে আমি আর আসবো না, আপনারা অন্য লোক দেখে নিন। তো রনি তখন জানতে চায় কি প্রবলেম, কি হয়েছে। তো রনির সেই সময়তে যে নার্স সেই সময়তে বলেন যে মাসিমা, মানে রনির মা, প্রত্যেকদিন রাতে নাকি বিছানা থেকে উঠে, রাত তখন 2-2:30 বাজে, ফাঁকা ড্রয়িং রুমের দিকে হাত দেখিয়ে কাকে জানি বলে যে তুমি এখান থেকে চলে যাও। রনি বলছে সেটা কি করে সম্ভব, মা তো একা উঠতেও পারে না, মা বিছানাতে শুয়ে আছে, মার তো বাঁ দিক পুরো প্যারালিসিস। নার্স বলে না দাদা, এটা রোজ রাতেই হয়, আমি দেখেছি। তো কোনোভাবে নার্সকে মানিয়ে ওরা রাখে, কিন্তু পরের দিন রাতে নার্সের সঙ্গে যে ইনসিডেন্টটা হয়, তারপর নার্স সত্যি ছেড়ে দেয়। তো রনি নার্সকে ফোন লাগায়, নার্স বলে যে আগের দিন রাতে, মানে নার্স অ্যাকচুয়ালি রনির মার রুমেতে সাইডে একটা সোফা ছিল, ওখানে বালিশ নিয়ে রাতে শুতেন। তো নার্স বলে যে রাতে দাদা, আমি রাতে শুয়ে আছি, আমার মাথা থেকে বালিশটা ধরে কে টানে, এবং এত জোরে টান মেরেছে যে আমার ঘুম ভেঙে গেছে। এবং ঘুম ভাঙার সময় আমি শুনছি যে কোনো বাচ্চার যদি হাসির শব্দ হয়, এবং কোনো বাচ্চা যদি সেই ঘর থেকে দৌড়ে সামনের ঘরে যায়, যেরকম পায়ের শব্দ আর হাসির শব্দ হবে, সেরকম একটা শব্দ। তা এটা শুনে ইতিমধ্যে রনিদের বাড়ির লোকজন ফুল ইনসিডেন্ট শুনেছে, রনির মার সাথে কি হয়েছে, রনির সাথে, নার্সের সাথে, এবং বাড়ির সবাই রীতিমতো ভয় পেয়ে আছে। নেক্সট একটা ব্যাপার, সেটা হচ্ছে রনিদের বাড়িতে একটা জার্মান শেপার্ড ছিল। আমরা সবাই জানি জার্মান শেপার্ড একটু ফেরোসাস, কিন্তু ওই কুকুর রনির মার ঘরের খাটের তলা থেকে সন্ধ্যে 6টার পর থেকে বেরোতোই না, কোনোভাবে তাকে বার করা যাবে না। তো যাকে এত সব
ঘটনা ইনসিডেন্ট যখন হচ্ছে সবাই মিলে রনির মার ঘরে ম্যাট্রেস নিয়ে রাতে শুতেন এবং জল নিয়েই শুতেন যাতে রাতে ঘুমের মাঝখানে আর উঠতে না হয়। তো এর মধ্যে আরেকদিন আরেকটা ইনসিডেন্ট, জল নিয়ে শুয়েছে কিন্তু রাতে জল শেষ হয়ে গেছে এবং রনি প্রচন্ড জল তেষ্টা পেয়েছে। এবং রনিদের ফ্ল্যাটে আরেকটা ইনসিডেন্ট হতো যে মাঝে মাঝে লাইট অফ হয়ে যেত, লাইটের ফিউজ উড়ে যেত, বাল্ব নষ্ট হয়ে যেত, কিন্তু বাকি ফ্ল্যাটেতে হতো না। রনি মাঝরাতে উঠে ড্রয়িং রুমেতে গেছে ফ্রিজ থেকে জল বার করে খেতে, এবং ফ্রিজটা যেই খুলেছে হঠাৎ দেখছে হঠাৎ লাইট অফ হয়ে গেছে, লোডশেডিং হয়ে গেছে, ফিউজ উড়ে গেছে, যাই হোক লাইট অফ হয়ে গেছে। এবং রনি তো মনে মনে ভাবছে যে হে ভগবান, আমি যেন এখন কোনো কিছু দেখতে না পাই। এবং ফ্রিজের পাশেই ছিল রান্নাঘর। রনি যেই জলটা বার করে খেতে গেছে রান্নাঘরে শুনছে খসখস একটা শব্দ। সব রান্নাঘরেই একটা বালতি থাকে যেখানে ময়লা ফেলার জায়গা থাকে, এবং চাঁদের আলোয় রনি বাঁদিক ফিরে দেখছে এমন কেউ বসে আছে, মুখটা ওই ময়লার বালতির ভেতরে করে। রনির তো দেখে হাত থেকে জলের বোতল সোজা মাটিতে পড়ে গেছে এবং সঙ্গে সঙ্গে লাইট এসে গেছে এবং দেখছে ওদিকে আর কেউ নেই। কিন্তু রান্নাঘরের ভেতরে ঢুকে বালতিটার আশেপাশে দেখে ময়লা টয়লা ছড়িয়ে পড়ে আছে। সেটার মানে এটা যে তার মানে ওখানে কেউ ছিল। এরকম ইনসিডেন্ট হয়েছে 1-2 বছর ধরে। ইন দ্য মিন টাইম ওখানে একটা চার্চ মতন ছিল, চার্চের ফাদারকে ওরা নিয়েও এসেছিলেন, কিন্তু কেউ আর সাহস করে ওপরে ওঠে না। তার মধ্যে আরেকদিন আরেকটা ইনসিডেন্ট, সরি আমার ইনসিডেন্ট অনেকটা বড় হয়ে যাচ্ছে। আরেকদিন একটা ইনসিডেন্ট হচ্ছে, রনি একদিন যখন অফিস যাচ্ছে, রনিদের বাড়ির উল্টো দিকে একটা দোকান ছিল। সেই দোকানদার রনিকে ডেকেছে, বলছে দাদা আপনারা যখন বাড়িতে থাকেন না আপনারা হয়তো দেখেন না, আপনাদের বাড়ির বাচ্চা মেয়েটা না আপনাদের রেলিং দিয়ে হাঁটে। রনি বলছে আমার হাত পা তো ঠান্ডা, আমি লোকটাকে বলিনি, কিন্তু মনে মনে ভাবছি আমার বাড়িতে তো কোনো বাচ্চা মেয়েই নেই। তো এরকম ঘটনা অনেকদিন হয়েছিল। তারপর ওরা ফ্ল্যাটটা ছেড়ে দেয়, কিন্তু ফ্ল্যাটটা ছাড়ার ঠিক আগের দিন রাতে আর একটা ইনসিডেন্ট হয়। হয়তো সবকটা ইনসিডেন্ট আমি মনে করে বলতেও পারলাম না। যে ওরা মুভার্স অ্যান্ড প্যাকার্সকে দিয়ে ফার্নিচার টার্নিচার যখন ওদের অন্য জায়গাতে পাঠিয়ে দিয়েছে, লাস্ট রাতটা রনি আর রনির বউকে ওই ফ্ল্যাটেতে থাকতে হয়েছিল। এবং রনি ল্যাপটপ নিয়েও ড্রয়িং রুমেতে অফিসের কোনো কাজ করছে, এবং রনির বউ হঠাৎ এসে রনিকে বলে যে একটু তোর মোবাইলটা দাও, একটু গেমস খেলবো। রনি মোবাইলটা দেয় এবং অফিসের কাজ করতে হতে রনির মনে নেই, রাত 1টা বেজে যায়। রনির বেডরুমেতে রনি যায়, আর রনিদের ফ্ল্যাটে কিন্তু তখন আর কেউ নেই। রনির মা থেকে শুরু করে সবাইকে রনি অন্য জায়গাতে শিফট করিয়ে দিয়েছে। রনি বেডরুমেতে গিয়ে দেখে রনির বউ ফাস্ট স্লিপ, ঘুমোচ্ছে এবং মোবাইলটা সাইডে রাখা, এবং রনি হাতে মোবাইলটা নিয়ে শুতে শুতে মোবাইলটা ঘাঁটতে থাকে। মোবাইলে একটা যে গেমসটা খেলছিলেন ওর বউ, সেই গেমসের উইন্ডোটা ওপেন করা, ওটাকে বন্ধ করে রনি হঠাৎ করে গ্যালারিটা খুলে রনির রক্তহীন হয়ে যায়। রনি দেখে যে রনিদের ঘরে যদি সিলিং থেকে কেউ রনির বউয়ের ছবি তোলে, একসাথে বার্স্টে অনেকগুলো ছবি তোলে, সেরকম 10-12টা ছবি ওঠানো, কিন্তু রনি ফ্ল্যাটে আর কেউ নেই। যাই হোক রাসেল ভাই, রনিরা ফাইনালি ফ্ল্যাটটা ছেড়ে দেয়। ওই ফ্ল্যাটটা এখনো এইভাবে ওখানেই আছে। আমি জানি না আর কেউ ওই ফ্ল্যাটটায় গেছে কিনা, কোনো ভেঞ্চার হয়েছে কিনা, কিন্তু ইন দ্য মিন টাইম রনি আমাকে এসে বলে শ্যুট করতে যেতে, এবং শ্যুট করতে গিয়ে ফার্স্ট ওই ইনসিডেন্টটা ফেস করি, এবং তারপর রনির থেকে এত বড় একটা ইনসিডেন্ট জানতে পারি। তো ওই রিয়েল এস্টেট গ্রুপ যারা ওই ফ্ল্যাটটা বানিয়েছিলেন, ওদেরকে গিয়ে অনেকবার এগুলো নিয়ে বলা হয়েছে, কিন্তু ওরা মানতে অস্বীকার করে। তো যাকগে রাসেল ভাই, এটাই আমার ইনসিডেন্ট ছিল। ভালো লাগলে প্লিজ শেয়ার করবেন। Face it, Radio Money Furti. Boot FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। ওয়েলকাম ব্যাক, শুনছেন রেডিও ফুর্তির FM। ঘড়িতে সময় 1:16। একটু একটা অডিও ক্লিপ শুনলাম আমরা, এবং আশা করছি আপনাদের ভালো লেগেছে। এবং এখন যেটা করব, সরাসরি চলে যাব আরও একটা ঘটনায়, এবং এই ঘটনাটি অবশ্যই আমাদের কাছে একজন পাঠিয়েছেন ইমেইল করে, এবং সেই ইমেইলটাই আমি তার মতো করে পড়ার চেষ্টা করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো লিখছেন, সালাম নিবেন রাসেল ভাই, আশা করি ভালোই আছেন। আমি মোহাম্মদ সারোয়ার চৌধুরী, নর্থ সাউথ ইউনিভার্সিটির 5th সেমিস্টার BBA ডিপার্টমেন্টে পড়াশোনা করছি। আমার জীবনে ভুতুড়ে ঘটনার সংখ্যা বলতে গেলে অনেকই রয়েছে, একে একে ভবিষ্যতে পাঠিয়ে দেব সময় পেলেই। গত কয়েক মাস ধরে পরিকল্পনা করে রেখেছিলাম, শুধু লেখা হয়ে ওঠেনি, তবে আজকে ভাবলাম লিখেই ফেলি। আর স্টুডিওতে যে আমার বলা হয়ে উঠবে না,
নানা কারণে ব্যস্ত থাকি, ভালো লাগলে আপনি পড়ে শোনাবেন। আমার ছোট মা, বোন ও 2 ভাই খুলনা শহরে থাকে। খুলনার একটি আবাসিক এলাকায়, নাম না বললে কৃতজ্ঞ থাকব। বেশ সুন্দর এবং মনোরম পরিবেশ। রাত 9টার পর মানুষ দেখা যায় না বললেই চলে। গত বছর বাসাটি দেখে আম্মুর পছন্দ হয় এবং যথারীতি অ্যাডভান্স করে অগাস্টের 1 তারিখে নতুন ফ্ল্যাটে শিফট হয়ে যাই আমরা। ফ্ল্যাটের কিছুটা বিবরণ দেই। 8তলা বিল্ডিংয়ের একদম টপ ফ্লোরে আমাদের বাসা। ফ্ল্যাটের 3 পাশেই বারান্দা অথবা বড় জানালা। ডাইনিং রুমে জানালা, বড় জানালা। পাশের কয়েক বাড়ির ছাদ স্পষ্টভাবে দেখা যায়। আমি যেদিন প্রথম ফ্ল্যাটে প্রবেশ করি সেদিন একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম। জানালার পাশে ছোট্ট কাগজে আয়াতুল কুরসি লেখা। ব্যাপারটিকে তেমন গুরুত্ব না দিলেও পরবর্তীতে আবিষ্কার করলাম প্রতিটি রুমে জানালার পাশেই এমন আয়াতুল কুরসি লেখা। এবার কিছুটা অবাক হলাম। ছোট মামা কিছু না বুঝেই একটা কাগজ তুলে ফেলেছিল। আয়াতুল কুরসির লেখা ছোট কাগজটির টুকরো লাল কালিতে। তো যাক, আমি ঢাকা চলে আসলাম। বেশ কিছুদিন এভাবেই কাটলো। তারপর থেকে সমস্যার শুরু। শীতকালে খুলনায় প্রচণ্ড ঠান্ডা পড়লেও আম্মুর মাঝরাতে হঠাৎ গরম লেগে যেত। আবার মাঝে মধ্যে জানালা থেকে গরম দমকা হাওয়া কোথা থেকে এসে লাগতো। কখনো বা শীতের রাতে কিচেনের সিঙ্কের কল থেকে হঠাৎই গরম পানি আসতো। আবার কখনো গভীর রাতে ছাদে কেউ দৌড়াদৌড়ি করত। আম্মু মাঝে মধ্যে বাচ্চার হাসি শুনতে পেত, কখনো কান্না। এরকমই ছিল বেশ কিছুদিন। সমস্যা বৃদ্ধি পেল কিছুদিন আগে। গত সপ্তাহে আমাদের এসিটা হঠাৎই নষ্ট হয়ে গেছিল। তো আম্মু বারান্দার গ্লাস এবং জানালার সবই খোলা রেখেছিল। আর রাত আনুমানিক 3:30 তখন হঠাৎ একটা বাচ্চার কান্নায় আম্মুর ঘুম ভেঙে গিয়েছিল। বারান্দার দিকে চোখ পড়তেই যা দেখলো তার জন্য ঘুমের মাঝপথে আমাদের মানে হঠাৎ করে কান্না, মানে তিনি একজন মানে মানুষের প্রস্তুতি কখনোই থাকতে পারে না। ছোট একটা বারান্দা, ঠিক বারান্দার মাঝখানে বসে কান্না করছে। মুহূর্তের মধ্যে আম্মু লা ইলাহা ইল্লাল্লাহ হু মুহাম্মদ রাসূলুল্লাহ পড়তে পড়তে লাইট জ্বালাতে উঠলেন। কান্নার ধ্বনি কেমন অদূরে মিলিয়ে গেল। আম্মু অবাক ভয়ার্ত দৃষ্টি নিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। সমস্যা শুধু এটিই থাকলো না, আর একটু বেড়েছেও। আম্মুর দরজা থেকে সোজা তাকালে আমাদের ডাইনিং রুম দেখা যায়। রাত তখন 9টা। আম্মু ছোট বোন বসে গল্প করছিল। পাশের রুমে ছোট 2 ভাই ছিল। ড্রয়িং ও ডাইনিং বেডরুমের মৃদু আলো পড়ছে। হঠাৎ আমার ছোট বোনের চোখ পড়ল ডাইনিং টেবিলের সামনে সাদা কাপড় পরা একজন মহিলা দাঁড়ানো সেখানে, অনেকটা পরিচিত মুখ। সে আস্তে করে আম্মুর দিকে তাকালো, আবার মাথা ঘুরিয়ে ডাইনিংয়ে তাকালো। অবিকল আম্মুর মতো দেখতে, কোনো পার্থক্য খুঁজে পাওয়া মুশকিল বোধ হয়। আবছা অন্ধকারে ডাইনিং টেবিলের সামনে দাঁড়িয়ে থাকা অবিকল আম্মুর মতো দেখতে জিনিসটা ড্রয়িং রুমের দিকে যেতে থাকলো। পাশের রুম থেকে আম্মুর ডাকে সাড়া দেওয়ার মতো করে আমার ছোট ভাই বলে উঠল, আসছে আম্মু। ছোট ভাইকে ড্রয়িং রুমের দিকে যেতে দেখেই বেশ খানিকটা বুঝে ফেললো কিছু খারাপ হতে যাচ্ছে। ছোট ভাইয়ের নাম ধরে ডাক দিতেই কারেন্ট চলে গেল ফ্ল্যাটের। আইপিএস থাকা সত্ত্বেও ঘুটঘুটে অন্ধকার পুরোটা ফ্ল্যাট। ছোট 2 ভাই ভয় পেয়ে, ছোট বোন উপায় না পেয়ে ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে ওদের নিয়ে আসছিল। আম্মু জোরে জোরে কালেমা পড়তে লাগলো চিৎকার শুনে। এরকম বাজে ও আতঙ্কিত পরিবেশ সৃষ্টি হলো। হঠাৎ বিদ্যুৎ চলে আসলো। আইপিএস এর কাছে গিয়ে দেখা গেল ইনভার্টার অফ করা। বাসার কেউ এই বাটন বন্ধ করেনি। আর কোনো প্রশ্নই আসে না। এত ছোট সময়ে কোথা থেকে কি হয়ে গেল কেউ কিছু বুঝতে পারলো না। আমি দ্রুত বাসা বদলাতে বলেছি, কারণ এটা ছাড়া আমি এটা ছাড়া আর কোনো ভালো সমাধান নেই আমার দৃষ্টিতে। ভালো থাকবেন। এমন আরও অনেক ঘটনা আছে আমার জীবনে। আস্তে আস্তে সব কিছুই শেয়ার করব। তবে এতটুকু বলতে পারি, আমার বাবা মা 2012 তখন আমি 8ম শ্রেণীতে ছিলাম, মারা যাবার পর থেকে আমার বাবা মারা যাবার পর থেকে এসব সমস্যা হচ্ছে। একে একে সব কয়টি কাহিনী বলবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্রচার করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। এই ছিল ঘটনা, এবং আশা করছি যে ঘটনাটি, আমি জানি না কেমন লেগেছে আপনাদের কাছে। এই গল্পটি এখানেই শেষ, কিন্তু সত্যি বলতে কিছু কিছু ঘটনা কখনো শেষ হয় না। কারণ এই গল্পটা শোনার পর
তোমার হয়তো আজ রাতটা আগের মতো আর থাকবে না। যদি এখনও তোমার চারপাশটা অস্বাভাবিকভাবে চুপচাপ লাগে, তাহলে সাবধান, কারণ অন্ধকারে সবসময় তোমায় কেউ না কেউ শুনছে। আমি আবারও ফিরে আসব কোনো ভয়ঙ্কর এক গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড সাবধানে থাকবেন। আসসালামু আলাইকুম।